হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বিদ্যা হাব। তো আজকে আমরা স্টার্ট করব বায়োলজি ওয়ান শটের সেকেন্ড ক্লাস, যেটা হবে আমাদের সার্কুলেশন বা সংবহন চ্যাপ্টার। এর আগে ফুড এন্ড নিউট্রিশন চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেখানে পরপর তিনটা ক্লাস করানো হয়েছিল, একটা ওয়ান শট থিওরি ক্লাসে এবং দুইটা এমসিকিউ ক্লাস। আজকে আমরা সংবহন চ্যাপ্টারের পুরো ওয়ান শটের মাধ্যমে সবটা থিওরি শেষ করব। সঙ্গে আমরা এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো ডিসকাস করব। তাহলে তোমরা একদম একটি ক্লাসে আইডিয়া পেয়ে যাবে। তারপর আরেকটা ক্লাস আসবে যেটা হবে পুরো এমসিকিউ এর উপরে, ফার্দার আরো এমসিকিউ, আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে লাইভ ক্লাস আসবে। তো এখানে সার্কুলেশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো। এখান থেকে দুইটা কোশ্চেন প্রত্যেক বছরই দেখা যায় আসতে। ফুড এন্ড নিউট্রিশন চ্যাপ্টার যেমন ইম্পর্টেন্ট ছিল, এই চ্যাপ্টারটাও তেমন ইম্পর্টেন্ট। এখান থেকে দুইটা কোশ্চেন বা কখনো তিনটা আসতেও দেখা যায়। তো এই চ্যাপ্টারের মধ্যে মানে কনসেপচুয়াল আছে অনেক কিছু। কনসেপচুয়াল বুঝতে হবে তোমাকে, পুরো সিরিয়ালি আমাদের সার্কুলেশন প্রসেস পুরো সিরিয়ালি বুঝতে হবে। বিশেষ করে মানব দেহের যে সার্কুলেশনটা হয় সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। এখন এখানে এই চ্যাপ্টারে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার প্রাণীদেহের সংবহন, যেটা আমরা মেইনলি মানব দেহের সংবহন পড়ব। আর একটা পার্ট হচ্ছে উদ্ভিদের সংবহন, ট্রান্সপোর্টেশন ইন প্ল্যান্ট। ট্রান্সপোর্টেশনও বলা যায়, সার্কুলেশনও বলা যায়। তো আমরা প্ল্যান্টের যে সার্কুলেশনটা মানে উদ্ভিদের সংবহন, ওই পার্টটা ছোট পার্ট। এই পার্টটা ছোট হলেও কোশ্চেন বেশি আসে এটা থেকে। আমরা ওই পার্টটা আগে পড়ে নিই, তারপরে আমরা কি করব, প্রাণীদেহের সংবহনটা পড়বো। ঠিক আছে, চলো স্টার্ট করি তাহলে। তো আমরা মেইনলি স্টার্ট করব উদ্ভিদের সংবহন দিয়ে। তো তো আমরা আমাদের এই ক্লাস বাইলিঙ্গুয়াল থাকবে। বাইলিঙ্গুয়াল মানে মোস্ট অফ দা টপিক এখানে বেঙ্গলি এবং ইংলিশ বোথ ভার্সনে থাকবে। একটু পরিশ্রম হয়েছে এগুলো রেডি করতে, বাট ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যারা আছো বা বেঙ্গলি মিডিয়ামের যারা আছো, সেপারেট সেপারেট স্টুডেন্ট, প্রত্যেকের কথা চিন্তা করে আমি ম্যাক্সিমাম একদম 90% কন্টেন্ট বোথ ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। ঠিক আছে, যেগুলো 10% বা 20% একটু একটা ল্যাঙ্গুয়েজে থাকবে, এগুলো একটু বুঝে নিতে হবে, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। যেখানে বেঙ্গলি থাকবে আমি ইংলিশে ডিসকাস করে দেবো, যেখানে ইংলিশ থাকবে বেঙ্গলিতে ডিসকাস করে দেবো। তো উদ্ভিদের সংবহন, যেটা উদ্ভিদের উদ্ভিদ দেহে পরিবহন বা ট্রান্সপোর্টেশন ইন প্ল্যান্ট। তো উদ্ভিদের পরিবহন মেইনলি দুইটা কলার মাধ্যমে মানে সংগঠিত হয়। একটা হচ্ছে জাইলেম কলা, একটা হচ্ছে ফ্লোয়েম কলা। ঠিক আছে, তো উদ্ভিদ দেহে যে কলা আছে, উদ্ভিদ দেহে কলা অনেক রকমের আছে। মানে একটা আছে তোমার স্থায়ী কলা। তো স্থায়ী কলার মধ্যে হচ্ছে সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার মধ্যে প্যারেনকাইমা, পুরেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলা পড়ে। জটিল স্থায়ী কলার মধ্যে পড়ে জাইলেম আর ফ্লোয়েম। তো এই জাইলেম আর ফ্লোয়েমই মেইনলি উদ্ভিদ দেহে সংবহনের জন্য বা সংবহনের মেইন কাজ জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে সংঘটিত হয়। তো সিম্পল জিনিস এগুলা এগুলা সবাই পড়াশোনা কোনো না কোনো সময় এগুলা সম্পর্কে সবারই কিছু না কিছু আইডিয়া আছে। আমরা এখানে কি করব, মানে পুরো ডিটেইলসে ডিসকাস করব, যে যাতে কোশ্চেন আসলে এখান থেকে মিস না হয় তোমাদের। তো প্রথমে দেখো, উদ্ভিদের পরিবহনের কলাগুলি কি? কলাগুলি হলো জাইলেম আর ফ্লোয়েম। আর জাইলেম আর ফ্লোয়েমের একটা ডিফারেন্সের মাধ্যমে আমরা সবগুলো আগে দেখে নিই। যে দেখো, জাইলেম জাইলেম কলার মাধ্যমে কি হয়, দেখো জাইলেম কলার মাধ্যমে জল ও খনিজ লবণের পরিবহন ঘটে। তো উদ্ভিদের মেইনলি উদ্ভিদের যে মানে রুট থাকে, মূল থাকে, সেই মূলের মধ্যে সেই মূল দিয়ে কি করতে হয়, জল এবং খনিজ আয়রনের বা খনিজ লবণের শোষণ ঘটাতে হয়। এগুলাকে মাটি থেকে উদ্ভিদের উপরে নিয়ে আসতে হয়, পাতায় নিয়ে যেতে হয়। তো এই কাজটা কে করে, এই কাজটা করে জাইলেম। আর ফ্লোয়েম দেখো, জাইলেমের মাধ্যমে শুধুমাত্র কি করে, নিচে থেকে, রুট থেকে, মূল থেকে উদ্ভিদের উপরের দিকে পরিবহন ঘটে। এই কারণে জাইলেমের যে পরিবহন সেটাকে বলা হয় ইউনিডাইরেকশনাল। মানে জাইলেমের শুধুমাত্র কি পরিবহন ঘটে, ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে, ইউনিডাইরেকশনাল। কিন্তু ফ্লোয়েমের কি মানে ফ্লোয়েমের মধ্যে কি ঘটে, দেখো ফ্লোয়েম গুলোর মধ্যে মেইনলি আমাদের গাছের যে পাতা আছে, পাতার মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়। তো এখানে খাদ্য উৎপন্ন হওয়ার ফলে সেই খাদ্য পাতা থেকে পুরো বডিতে ছড়াতে হবে। তো সেই পাতা থেকে পুরো বডিতে নিয়ে যাওয়ার কাজ কে করে, এখানে করে আমাদের ফ্লোয়েম। খাদ্য, তার সঙ্গে অ্যামাইনো অ্যাসিড এবং অন্যান্য যে খাদ্য রস আছে যেগুলা উৎপন্ন হয় পাতায়, এগুলার কি করে পরিবহন ঘটে। আর এই পরিবহন কিন্তু এরকম না যে
শুধু উপরের দিকে হবে বা নিচের দিকে হবে এরকম না, গাছের প্রত্যেকটা অংশে উপর হোক বা নিচে হোক প্রত্যেকটা অংশে এই পরিবহন ঘটে। এই জন্য ফ্লোয়েমের যে পরিবহন সেটাকে বলা হয় উভমুখী পরিবহন বা বাই ডাইরেকশনাল ট্রান্সপোর্টেশন। আচ্ছা, এখানে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে আরো কিছু কিছু উপাদান থাকে যে উপাদানগুলি এই কাজগুলিকে সংগঠিত করে। কি কি উপাদান আছে? যেমন জাইলেমের উপাদান আছে ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা, এই হলো জাইলেমের এই যে প্রধান উপাদান। জাইলেমের প্রধান উপাদান আরেকটা আছে জাইলেম তন্তু আছে। তো জাইলেমের এই যে কলাগুলি, এই কলাগুলি কিন্তু মৃত কলা। জাইলেমের এই যে কোষগুলি, কলা নাই এগুলি হচ্ছে একটা কোষ। তো এই যে কোষগুলি এগুলি হচ্ছে সব মৃত। এর মধ্যে একটা হচ্ছে সজীব। জাইলেমের একটা উপাদান হচ্ছে সজীব, এটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব, বাকিগুলি হচ্ছে মৃত। একটু মনে রেখে দিও, আসতে পারে কোশ্চেন, কারণ এটা একটু ব্যতিক্রমী। তো যেহেতু ব্যতিক্রমী একটু মনে রেখে দিও। তারপরে দেখো ফ্লোয়েমের উপাদান শিবনল আছে, সঙ্গী কোষ আছে, ফ্লোয়েম প্যারেনকাইমা আছে। ফ্লোয়েম তন্তু নিয়ে এই কলা গঠিত। এখানে ফ্লোয়েম কলার মধ্যে সবগুলাই হচ্ছে সজীব, শুধু একটা কলা হচ্ছে মৃত, এটা হচ্ছে ফ্লোয়েম তন্তু হচ্ছে এখানে মৃত। ফ্লোয়েম ফ্লোয়েম তন্তু হচ্ছে এখানে কি মৃত। নেক্সট দেখি আমরা, দেখো দেখো এই জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে কি হয় দেখো। তো জাইলেম এবং ফ্লোয়িং কলার মাধ্যমে কি কি হয়? মেইনলি প্রথমে জাইলেমের মাধ্যমে কি হবে? জলের সংবহন হবে। তো জলের সংবহনটা কি প্রসেস হয় সেটা আমাদের আগে বুঝতে হবে। এই লাইনগুলো সব এনসিইআরটি বইয়ের লাইন, এবং এনসিইআরটি বইয়েরই ডাইরেক্ট এনসিইআরটি বই থেকেই নেওয়া এসব জিনিস। পিকচার তো এনসিইআরটি বইয়ে, তো ভালো করে একটু বোঝার ট্রাই করো। এখানে প্রথমে দুইটা প্রসেস হয়, মানে উদ্ভিদ দেহে যে সংবহন হয় জাইলেম, মানে জলের যে সংবহন হয় মাটি থেকে, সেটা দুইটা প্রসেসে হয়। হচ্ছে মাটির সংস্পর্শে থাকা মূলের কোষগুলি মাটি থেকে সক্রিয়ভাবে আয়রন সংগ্রহ করে। এর ফলে মূল এবং মাটির মধ্যেকার এই আয়নগুলোর ঘনত্বের পার্থক্য সৃষ্টি হয়। তাই এই পার্থক্য দূর করার জন্য মাটি থেকে জল মূলের ভেতরে প্রবেশ করে। এর অর্থ হলো এই যে মূলের জাইলেম দ্বারা পর্যাপ্ত জলের নিয়মিত পরিবহন ঘটে, এবং এই পরিবহনের ফলে একটি জলস্তম্ভের সৃষ্টি হয় যা সমভাবে নিয়মিত ঊর্ধ্বমুখে বাহিত হয়। তোমাদের আমি এত কিছু এখান থেকে, তো সিরিয়ালে সবগুলো লেখা আছে, আমরা একটু বেসিক জিনিসটা ডিসকাস করি যে অ্যাকচুয়ালি হয় কি। দেখো এই দেখো মূল আছে, এই মূলের মাধ্যমে এই মূলের মাধ্যমে কি হয়? খনিজ লবণের শোষণ ঘটে। প্রথমে কি কার শোষণ ঘটে? খনিজ লবণ। তুমি বলতে পারো খনিজ লবণ, এখানে তারা কি দিয়েছে? আয়ন। খনিজ লবণের শোষণ ঘটে। তো খনিজ লবণের শোষণ যখন ঘটে, তখন তুমি দেখো, তখন তুমি কি হয়? এখানে এই যে রুট আছে, রুটের মধ্যে বা যে মূলের মধ্যে কি দেখো, মানে লবণের পরিমাণ কি হয়েছে? বেশি হয়েছে। মানে এমন ভাবে চিন্তা করো, মূলের মধ্যে জলের পরিমাণ কম, কিন্তু মাটির মধ্যে জলের পরিমাণ তখন বেশি। আমরা পড়েছিলাম না যে ঘনত্ব সবসময় সবসময় কি হয়? জল সবসময় মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে প্রবাহিত হয়। যেমন একটা কিসমিসকে নিয়ে তুমি জলে ডোবালে, তো জল থেকে, মানে বাইরে থেকে জল কিসমিসে প্রবেশ করে। কেন প্রবেশ করে? কারণ কিসমিসের ভেতরে জলের ঘনত্ব কম, জলের পরিমাণ কম থাকে, বাইরে জলের ঘনত্ব বেশি থাকে, তার জন্য বাইরে থেকে জল কিসমিসের ভেতরে মানে প্রবেশ করে। এখানে সেম হচ্ছে, দেখো রুটের ভেতরে, দেখো রুটের ভেতরে রুটের ভেতরে মানে এখানে একটা কি হয়? জলের ঘনত্ব তৈরি হয়। রুটের ভেতরে কি জলের পরিমাণ কম থাকে, বাইরে জলের পরিমাণ বেশি থাকে, কারণ এখানে লবণ প্রবেশ করে যায়। প্রবেশ করার ফলে বিভিন্ন খনিজ লবণ প্রবেশ করার ফলে রুটের ভেতরে একটা মানে জলের এবং মাটির মধ্যে জলের একটা ঘনত্বের পার্থক্য তৈরি হয়। এই পার্থক্য তৈরি হওয়ার ফলে মাটি থেকে জল উপরের দিকে কি করে? উপরের দিকে প্রেসার দেয়। বুঝতে পারলে এই ব্যাপারটা? তো এখানে এটা হচ্ছে একটা প্রসেস, এই প্রসেসে জল উপরের দিকে ওঠে। এবার আরেকটা জিনিস তুমি খেয়াল করো, তাহলে এবার তুমি এই লাইনটা পড়ো, এবার মানে এখন একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো মাটির সংস্পর্শে থাকা মূলের কোষগুলি মাটি থেকে সক্রিয়ভাবে আয়রন সংগ্রহ করে।
এর ফলে মূল এবং মাটির মধ্যেকার আয়নগুলোর ঘনত্বের পার্থক্য সৃষ্টি হয়। দেখো আয়নের ঘনত্বের পার্থক্যের কথা বলছি, কথা কিন্তু ব্যাপারটা ঘুরিয়ে ফিরিয়ে একই কিন্তু। আয়নের ঘনত্ব মানে উপরে আয়নের ঘনত্ব বেশি, নিচে আয়নের ঘনত্ব কম, একটা আয়নের ঘনত্ব তৈরি হয়। তো দেখো তাই এই পার্থক্য দূর করার জন্য মাটি থেকে জল মূলের ভেতরে প্রবেশ করে। দেখো এখানে আয়নের মানে উপরে আয়ন বেশি, নিচে আয়ন কম, বা তুমি এমন ভাবে চিন্তা করো উপরে জলের পরিমাণ কম, নিচে জলের পরিমাণ বেশি, তার জন্য ওইখানে কি করে জল প্রবেশ করে, মানে মাটি থেকে মূলের দিকে কি করে জল জল এখানে প্রবেশ করে। তো আহ এই যে জিনিসটা এই যে জিনিসটা এই জিনিসটাকে বলা হয় এই জিনিসটাকে বলা হয় মূলজ চাপ। মূলজ চাপ বা বলা হয় রুট প্রেসার। আরেকটা জিনিস আমরা দেখি, দেখো এখানে নিচের পাতটা দেখো, পত্র রন্ধ্রের মধ্যে দিয়ে যে পরিমাণ জল বেরিয়ে যায় তার সমপরিমাণ জল আবার জাইলেম বাহিকা থেকে পাতায় প্রবেশ করে। বস্তুত পক্ষে পাতার কোষগুলো থেকে জলের অণুর বাষ্পীভবন একটি টানের সৃষ্টি করে, যা মূলের জাইলেম কোষ থেকে জলকে টেনে নিয়ে আসে উদ্ভিদের বায়বীয় অংশগুলো থেকে জলীয় বাষ্প রূপে জলের বেরিয়ে যাওয়াকে বাষ্পমোচন বলে। একটা আছে দেখো, একটা মানে এখন আরেকটা মানে প্রসেসে জল উপরের দিকে ওঠে, সেটা হচ্ছে বাষ্পমোচন টান। বাষ্পমোচন টান কিরকম দেখো, এই প্রসেসটা মেইনলি দিনের বেলা হয়, মেইনলি দিনের বেলা হয়। দিনের বেলা কি থাকে দেখো, দিনের বেলা পত্ররন্ধ্রগুলো আছে, পাতার যে পত্ররন্ধ্রগুলো আছে এগুলো খোলা থাকে। এর ফলে কি হয়, মানে জলীয় বাষ্পের আদান প্রদান ঘটে। জলীয় বাষ্পের কি করে, জলীয় বাষ্প বাইরের দিকে বেরিয়ে যায়, পাতার যে জলীয় বাষ্প এগুলো বাইরের দিকে বেরিয়ে যায়। যেমন আমাদের যখন দিনের বেলা গরম লাগে তখন আমাদের শরীর থেকে এক্সট্রা জল কিভাবে বেরিয়ে যায়, ঘামের আকারে বেরিয়ে যায়। আমরা কি করি, ঘামি গরমের দিনে, গরমকালে মানে মেইনলি দিনের বেলা হয় আমাদের, এটা দিনের বেলা তো হয়, রাতের বেলা হয়, আমাদের ক্ষেত্রে কোনো ইয়ে নেই, মানে এটা পার্থক্য নেই, কিন্তু দিনের বেলা কি হয় মেইনলি আমাদের বেশি হয়। তো সেম ভাবে গাছেরও কি হয়, এই যে এক্সট্রা জল আছে, এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এক্সট্রা জল যখন বেরিয়ে যায় এই পাতা থেকে যখন বেরিয়ে যায়, এখানে জলের কি হয়, জলের একটা মানে ক্রাইসিস তৈরি হয়। জলের যখন ক্রাইসিস তৈরি হবে তখন নিচে থেকে, একদম নিচে থেকে জলের আবার টান দেবে, জলের আবার টান দেবে। এইভাবে বাষ্পমোচনের কারণে জল যে বেরিয়ে গেছে, বাষ্পমোচনের কারণে জল কিন্তু বাইরের দিকে বেরিয়ে গেছে। তাহলে জলের যে মাটি থেকে টানের সৃষ্টি হয় এটাকে বলা হয় বাষ্পমোচন টান। বাষ্পমোচন টান বুঝতে পারলে? তাহলে দেখো এই বেরিয়ে যাওয়া কি মানে উদ্ভিদের বায়বীয় অংশগুলো থেকে জলীয় বাষ্পগুলো জলে বেরিয়ে যাওয়াকে বাষ্পমোচন বলে। বাষ্পমোচন হচ্ছে জলে বেরিয়ে যাওয়া। এবার দেখো বাষ্পমোচন মূল থেকে পাতায় জল এবং জলে দ্রবীভূত খনিজের ঊর্ধ্বমুখী পরিবহনে সহায়তা করে। বাষ্পমোচন, আচ্ছা বাষ্পমোচন কেন হয় দেখো, গাছের তো গরম লাগে, গাছের যখন গরম লাগে মানে গাছের যে বডি টেম্পারেচারকে রেগুলেট করার জন্য, বাষ্পমোচন হয়। ঠিক আছে, এবার এই বাষ্পমোচনের ফলে কিন্তু মাটি থেকে জলের সংগ্রহ করতে পারছে। তো বাষ্পমোচন কি করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। রাত্রিবেলায় জলের পরিমাণ মূলজ চাপের প্রভাব অধিক গুরুত্বপূর্ণ। দিনের বেলা যখন পত্ররন্ধ্র খোলা থাকে তখন চারিদিকের মধ্য দিয়ে জলের পরিবহনে বাষ্পমোচন টান প্রভাবিত করে। তো তাহলে তুমি মনে রাখবে মূলজ চাপের কথা যেটা বলছিলাম আমরা, দেখো এখানে দেখো আহ রাত্রিবেলায় জলের পরিবহন মূলজ চাপের প্রভাব অধিক গুরুত্বপূর্ণ। মানে প্রথমে যে প্রসেসটা বলছিলাম এখানে, জলের ঘনত্বের পার্থক্য তৈরি হয়, জল উপরের দিকে ওঠে, এটা মেইনলি মূলজ চাপ, রুট প্রেসার বলা হয় এটাকে। এটা মেইনলি কখন প্রভাবিত হয়, রাত্রিবেলায় প্রভাবিত হয়। এটা হয় নাইট টাইম, এটা হয় নাইট টাইমে। আর যেটা বাষ্পমোচন টাপ এটা মেইনলি দিনের বেলা হয়। দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, খোলা থাকার ফলে জল বা মানে বাষ্পমোচনের কারণে জল বেরিয়ে যায়, জল বেরিয়ে যাওয়ার কারণে নিচে থেকে কি হয়, জলকে টান দেয়। মানে জল এখানে একটা বলতে বলো তোমার একটা টান তৈরি হয় জলে, যেটাকে বলা হয় বাষ্পমোচন টান। আশা করি ক্লিয়ার এতটুকু, কারো কোনো প্রবলেম হবে না এতটুকু অবধি। এবার পুরো জিনিসটা ইংলিশে দেওয়া আছে, শর্টে দেওয়া আছে, দেখে নিতে পারো যে এখানে কি আছে, জলের সংবহন। প্রথমে আছে আমাদের কি রুট প্রেসার, প্রথমে আছে রুট প্রেসার। তো রুট প্রেসার কি হয়, root take up ions from soil which creates difference in the concentration of these ions. Water from soil moves into the root, মাটি থেকে জল কি করে রুটের মধ্যে প্রবেশ করে। then the constant movement of water into root, xylem and water is steadily pushed upward, মানে জলের উপরে থেকে কি করে কন্টিনিউয়াসলি আপওয়ার্ডে পুশ করতে থাকে। আচ্ছা এই যে জিনিসটা, এখন আমরা যেটাকে বাষ্পমোচন টান বলেছি, ইংলিশে বলা হয় ট্রান্সপিরেশন। তো মনে রাখো ট্রান্সপিরেশন জিনিসটা কিভাবে হচ্ছে, এখানে সবকিছু লেখা আছে।
এগুলিতে যেটা বললাম যে মানে রোল অফ ট্রান্সপিরেশনের মাধ্যমে কি হয়, গাছের যে বডি টেম্পারেচার মেইনটেইন হয়, বডি টেম্পারেচারকে রেগুলেট করে। আর বাষ্পমোচন কি করে, অ্যাবজর্পশন এন্ড আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার এন্ড মিনারেলস ফ্রম রুটস টু লিভস। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, বডি টেম্পারেচারকে রেগুলেট করে। আসতে পারে কিন্তু পরীক্ষায় যে বাষ্পমোচন টানের গাছের জন্য গুরুত্বপূর্ণ। তোমাকে ধরো এই অপশন বানিয়ে দিল, 3 নাম্বার অপশন ধরো আরেকটা দিয়ে দিল, 4 নাম্বার অপশনে নোটা দিয়ে দিল। তো তোমার তো এগুলো জানা থাকতে হবে, তাহলে তুমি আনসার করতে পারবে। কিন্তু থিওরি আগে ভালো করে তোমার জানা থাকতে হবে। দেখো এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে ডে টাইমে কোনটা সবচেয়ে বেশি মানে এফেক্টিভ, এটা হচ্ছে ট্রান্সপিরেশনাল পুল হবে এখানে, ট্রান্সপিরেশনাল পুল। আর নাইট টাইমে কোনটা হয়, রুট প্রেসার, মূলজ চাপ। রাত্রি বেলায় মূলজ চাপ, দিনের বেলায় রুট প্রেসার, ট্রান্সপিরেশনাল পুল বা বাষ্পমোচন টান। নেক্সট দেখো খাদ্যের সংবহন। এবার পাতায় খাদ্য উৎপন্ন হলো সালোক সংশ্লেষ প্রসেসে। তো খাদ্য উৎপন্ন হওয়ার ফলে এই খাদ্য সারা দেহে যেতে হবে, কিভাবে যায় দেখো, খাদ্য ও অন্যান্য বস্তুর পরিবহন, ট্রান্সপোর্ট অফ ফুড এন্ড আদার সাবস্টেন্সেস কিভাবে হয় দেখো। এখন পর্যন্ত আমরা উদ্ভিদের জল ও খনিজের পরিবহন নিয়ে আলোচনা করেছি, সেগুলো এনসিইআরটি লাইন, নট ইম্পর্টেন্ট। দেখো এইবার কি হয় দেখো, উৎপন্ন পদার্থগুলো বিশেষত মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থ পাতা থেকে, অর্থাৎ যেখানে এগুলো সংশ্লেষিত হয় সেখান থেকে উদ্ভিদের যে অন্যান্য অংশগুলোতে পরিবাহিত হয়। দেখো আমি এনসিইআরটি বইকে একটু বেশি প্রেফার করি। আমি যে কোনো পড়ার ক্ষেত্রে এনসিইআরটি বই, এই কারণে আমি এনসিইআরটি বই হচ্ছে এরকম যেটা তোমাকে কোনোদিনও চেক করতে হবে না যে এখানে যে ডেটা দেওয়া আছে এটা সঠিক ডেটা আছে কিনা। বাট আদার কোনো বই থেকে যখন আমি মানে কোনো বই থেকে কোনো কিছু কালেকশন করি, আমার একটা চিন্তা থাকে যে এখানে ডেটা কি 100% কারেক্ট আছে কিনা, যতই অথেন্টিক বই হোক না কেন। বাট এনসিইআরটি বইয়ের ক্ষেত্রে তোমার এই চিন্তা 0.1% করতে হবে না, কারণ এনসিইআরটি বই যেটা আছে এটা 100% কারেক্ট আছে, এটা আমরা সবাই জানি। তো আমি যেই কোনো কিছুর প্রিপারেশনের ক্ষেত্রে এনসিইআরটি বইকেই সবচেয়ে বেশি ফলো করি। আমি জানি না তোমরা কি কি ফলো করো, বাট আমি পার্সোনালি এনসিইআরটি বইকেই সবকিছু ফলো করি এবং স্টুডেন্টদেরকেও এনসিইআরটি পড়ার জন্য রেকমেন্ডেশন করি আদার কোনো বাইরের বই পড়ার থেকে। মানে যেটা ধরো এনসিইআরটি থেকে তুমি ভালো পাবে। এখন বায়োলজি পড়ার জন্য এনসিইআরটি বই সবথেকে বেস্ট, কারণ বায়োলজি তো কোনো ক্যালকুলেশনের কিছু নেই বা কোনো ডিফিকাল্টি এমন কিছু থাকে না যেটা ফিজিক্সের মধ্যে থাকে। ফিজিক্স তুমি এনসিইআরটি বই থেকে পড়া একটু টাফ হয়ে যায়, সবাই বুঝতে পারে না, কারণ ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে এনসিইআরটি বই ল্যাঙ্গুয়েজ অনেক টাফ থাকে, যেটা স্টেপ জাম দেওয়া থাকে, যেটা বা ম্যাথসের ক্ষেত্রে স্টেপ জাম দেওয়া থাকে, আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে আমরা গাইড বুক নেই, রেফারেন্স বুক নেই, সেটা ঠিক আছে। বাট বায়োলজির জন্য এনসিইআরটি বই বেস্ট। দেখো এখানে কি হয়, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন দ্রবীভূত বস্তুসমূহের এই পরিবহনকে মানে উদ্ভিদের সমস্ত অংশের পরিবহনকে কি বলে, ট্রান্সলোকেশন বলে। এটা দেখো ইংলিশেও ট্রান্সলোকেশনে দেওয়া আছে, ট্রান্সলোকেশন বলে। এবং উদ্ভিদের এই সংবহন কলার যে অংশে ঘটে তাকে ফ্লোয়েম কলা বলে। মানে এই ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের সারা অংশে যে খাদ্যের সংবহন ঘটে তাকে কি বলে, ট্রান্সলোকেশন। ফ্লোয়েম সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য মানে বস্তুগুলোর পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড অন্যান্য বস্তু সময়ের পরিবহন করে। এই বস্তুগুলো বিশেষত মূল, ফল, বীজের মতো সঞ্চয়ী অঙ্গে এবং বর্ধনশীল অঙ্গসমূহে পরিবাহিত হয়। মানে উদ্ভিদের যা যা অংশ আছে, ফল আছে, মূল আছে, বীজ আছে, সমস্ত অংশে এই খাদ্যের পরিবহন ঘটাতে হবে, কারণ উদ্ভিদের সমস্ত অংশেরই গ্রোথের প্রয়োজন আছে। তো সমস্ত অংশেই ফ্লোয়েম কলার এই খাদ্যের পরিবহন ঘটাতে হবে। খাদ্য অন্যান্য বস্তু সমূহের ট্রান্সলোকেশনের কি দেখো, শিবনলের সংলগ্ন সঙ্গী কোষগুলোর সহায়তায় ঊর্ধ্ব ও নিম্ন উভমুখী সংবহন ঘটে। আচ্ছা এটা একটু মনে রেখে দিও, কিসে মানে কোন কলা মেইনলি যে ফ্লোয়েমের কোন উপাদানের সাহায্যে এই ঘটে, এই সংবহন ঘটে, শিবনলের সংলগ্ন সঙ্গী কোষের সহায়তায়, সঙ্গী কোষ, ঠিক আছে, সঙ্গী কোষ, সিস্টিক সেল বলা হয় এটাকে ইংলিশে। তারপর দেখো ইংলিশে এখানে শর্টে লেখা আছে যে the transfer of food from leaves to other parts of the plant is called translocation. Phloem translocates the food made in the leaves. পাতা উৎপন্ন খাদ্যকে সারা দেহে পরিবাহিত করে
These substances are specially delivered to the storage organs of roots. রুটের মধ্যে ডেলিভার করে খাবার, ফ্রুটের মধ্যে করে, বীজের মধ্যে করে, এন্ড টু গ্রোয়িং অর্গান। যে সমস্ত বর্ধনশীল অঙ্গ মানে যে সমস্ত অঙ্গ গ্রোয়িং হচ্ছে সেই সমস্ত উদ্ভিদের বিভিন্ন অংশ আমরা দেখি যে গ্রো হতে থাকে কন্টিনিউ, যে অংশ গ্রোয়িং অংশ সেই অংশে নিয়ে যায় খাদ্য। আচ্ছা, এবার আমাদের এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল, উদ্ভিদের সংবহন। আশা করি বুঝতে পেরেছো, এখানে সিম্পল ছিল ব্যাপারটা। এখন মেইন আমাদের যেটা স্টার্ট হবে, যেটা আমাদের খুব একটু ভালো করে বুঝতে হবে, এখানে কনসেন্ট্রেশন দিতে হবে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইন অ্যানিমালস, বিশেষ করে হিউম্যান বিংস এর যে ট্রান্সপোর্টেশন, এটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। এখান থেকেই কোশ্চেন আসে। দেখো, ট্রান্সপোর্টেশন মানে কি? ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে আমরা ফুডের নিউট্রিশন পড়েছি, ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি। তো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমাদের কি উৎপন্ন, মানে ডাইজেস্টিভ সিস্টেমের ফলে আমাদের কি উৎপন্ন হয়? এখানে গ্লুকোজ তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এসব জিনিস তৈরি হয় যেগুলো আমাদের শরীরের জন্য দরকার, আমাদের দরকার। এখন এই যে মেইনলি গ্লুকোজের কথা মানে যদি আমরা বলি, গ্লুকোজ কিন্তু এরকম একটা জিনিস যেটা যেটা ডিরেক্ট, মানে গ্লুকোজ থেকে আমরা ডিরেক্ট কোনো এনার্জি পাই না। গ্লুকোজকে ফার্দার আবার ভাঙতে হয়, গ্লুকোজকে ফার্দার ভেঙে আমাদের এনার্জি তৈরি করতে হয়। বুঝতে পারছো? গ্লুকোজকে ভেঙে এনার্জি তৈরি করার যে প্রসেস, তৈরি হওয়ার জন্য দরকার হচ্ছে আমাদের অক্সিজেন। গ্লুকোজকে ভেঙে এনার্জি তৈরি করার জন্য একটা মেইন উপাদান হচ্ছে অক্সিজেন, যেটা আমরা মানে ইনহেল করি, ঠিক আছে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে নিই। তো এই অক্সিজেনকে নিয়ে আসা, তারপরে মানে এই গ্লুকোজকে ভেঙে খাদ্য তৈরি করে আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন কোষের মধ্যে, বিভিন্ন সেলে। তো বিভিন্ন সেলের মধ্যে অক্সিজেনকে নিয়ে যাওয়া, তারপরে এখানে খাদ্য উৎপন্ন হবে, সঙ্গে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলে সেই কার্বন ডাই অক্সাইডকে আবার শরীর থেকে, মানে ফুসফুসে নিয়ে আসবে, ফুসফুসে নিয়ে এসে তারপর শরীর থেকে বার করা। এই শরীরের ভেতরে এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা, মানে যেখান থেকে আমাদের অক্সিজেন যাবে, কার্বন ডাই অক্সাইড যাবে এক অঙ্গ থেকে আরেক অঙ্গে, ফুসফুস থেকে তোমার হৃৎপিণ্ড থেকে আবার ফুসফুস, এই যে পুরো প্রসেসটা, এটাকে বলা হয় ট্রান্সপোর্টেশন। যেমন আমরা বিভিন্ন, মানে বলতে পারো তুমি এটা একটা যানবাহনের কাজ করে। রক্ত কি করে? রক্তকে তুমি মানে কনসিডার করতে পারো গাড়ি বা বাইকের সঙ্গে, যার সাহায্যে আমরা কি করি, যার সাহায্যে আমরা ট্রান্সপোর্ট করি। এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, আমাদের যে নরমাল ডেইলি লাইফের মানে প্রয়োজনীয় কাজ আমরা করে থাকি। তো যেমন এখানে লেখা আছে যে ট্রান্সপোর্টেশন অফ ডাইজেস্টেড ফুড এন্ড অক্সিজেন টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি এন্ড আনডাইজেস্টেড এন্ড কার্বন ডাই অক্সাইড টু দ্য এক্সক্রিটরি অর্গান ইজ নোন অ্যাজ সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে? তো সংবহন তন্ত্র বলে এটাকে, সার্কুলেটরি সিস্টেম মানে সংবহন তন্ত্র। যেটা বললাম যে অক্সিজেন দরকার, অক্সিজেন শরীরের বিভিন্ন অংশে নিয়ে যাওয়া, কোষের মধ্যে নিয়ে যাওয়া। এখানে কিন্তু একটা প্রক্রিয়া হয়, সেটা হচ্ছে শ্বসন। মেইনলি আমাদের কোষে হয় সবাত শ্বসন। সবাত শ্বসনের ফলে আমাদের অক্সিজেন, মানে আমরা এনার্জি পাই, কিন্তু সঙ্গে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইডকে আবার শরীর থেকে বের করা, এই যে পুরো প্রসেসের মধ্যে কে ট্রান্সপোর্ট করে? রক্তের মাধ্যমে এইসব জিনিসের ট্রান্সপোর্টেশন হয়। আচ্ছা, ইট ওয়াজ ডিসকভার্ড বাই, মানে কে ডিসকভার করেছেন ট্রান্সপোর্টেশন সিস্টেম? উইলিয়াম হার্ভে মনে রেখে দিবে এটা। স্টাডি অফ ব্লাড স্টাডি অফ ব্লাড সার্কুলেটরি সিস্টেম স্টাডি অফ ব্লাড সার্কুলেটরি সিস্টেম ইজ কল্ড এনজিওলজি। মনে রাখবে, এটা ইংলিশে মনে রাখবে। মানে সংবহনতন্ত্রের যে স্টাডি আছে, এটাকে আমরা কি বলি? এনজিওলজি বলি। আর ব্লাড হবে না এটা, মানে ব্লাড সার্কুলেটরি সিস্টেম বলতে পারো। শুধু ব্লাডের যে স্টাডি, এটার আরেকটা নাম আছে, এটা আমরা পড়বো হেমাটোলজি। তো দেখো, এবার এই পার্টটা দেখো, মানব দেহের পরিবহনের উপাদান, মানে কম্পোনেন্টস অফ, মানে এই যে আমাদের সার্কুলেটরি সিস্টেমের মধ্যে মেইন কম্পোনেন্ট কি কি আছে? তো তিনটা কম্পোনেন্ট আছে মেইন। একটা হচ্ছে রক্ত বা ব্লাড, রক্তবাহ বা ব্লাড ব্লাড ভেসেলস আর একটা আছে হৃৎপিণ্ড বা হার্ট। তো প্রত্যেকটারই আমাদের কাজ আছে, এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে প্রত্যেকটার কাজ আছে। দেখো, রক্ত কি, মানে রক্তের মেইন উপাদান হচ্ছে প্লাজমা বা রক্তরস এবং রক্তকোষ। তো প্লাজমার কিছু জৈব উপাদান আছে, জৈব উপাদান, আর কিছু আছে অজৈব উপাদান। এগুলা নেক্সট স্লাইডে আমরা ডিসকাস করব ফার্দার, জৈব আর অজৈব উপাদান কি কি আছে। এখানে দেখো, রক্ত
প্লাজমা থাকে 55%, আর রক্ত কোষ থাকে 45%। রক্ত কোষগুলো কি কি? রক্ত কোষগুলো হচ্ছে আরবিসি, রেড ব্লাড কর্পাসল, তারপরে আছে মানে লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল, শ্বেত রক্তকণিকা, তারপরে আছে আমাদের আহ প্লেটলেট, ঠিক আছে, অনুচক্রিকা বা প্লেটলেট, প্লেটলেট অনুচক্রিকা। তো এগুলা নিয়ে আমরা মেইনলি এখন ডিসকাস করব। আর রক্তবাহ বা ব্লাড ভেসেলস, তো রক্ত হচ্ছে মেইন হচ্ছে তুমি বলতে পারো যেটার মধ্যে দিয়ে ট্রান্সপোর্টেশন হবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এসব জিনিসের এই রক্তের মাধ্যমে মানে ট্রান্সপোর্টেশন হবে রক্তের মাধ্যমে। এবার রক্তকে তুমি কনসিডার করতে পারো বাইক, স্কুটি বা গাড়ির সঙ্গে, এসবের সঙ্গে কম্পেয়ার করতে পারো, যেটা দিয়ে আমরা যাবো। এবার বাইক, তোমার কাছে বাইক থাকলে বা স্কুটি থাকলে বা গাড়ি থাকলে যে তুমি ট্রান্সপোর্ট করতে পারবে এটা ম্যান্ডেটরি না। ট্রান্সপোর্টেশনের জন্য আরেকটা জিনিস দরকার, যেটা হচ্ছে রাস্তা। রাস্তা থাকা দরকার। এই রাস্তার কাজ কে করে? এই রাস্তার কাজ করে কে? রক্তবাহ। রক্তবাহ হচ্ছে আমাদের শরীরের ডিফারেন্ট ডিফারেন্ট পাইপ থাকে, পাইপ বলতে পারো তুমি, ডিফারেন্ট ডিফারেন্ট পাইপ থাকে যেগুলোর মধ্যে দিয়ে ডিফারেন্ট টাইপের রক্ত পরিবাহিত হয়। কোনটার মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত, কোনটার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত। তিন রকমের পাইপ থাকে মেনলি আমাদের শরীরে। আমি একটু সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। এখানে অনেকে আছো যাদের ব্যাকগ্রাউন্ড বায়োলজি নেই, তো ইজিলি যাতে বুঝতে পারো, আমাদের মেন টার্গেট হচ্ছে এই জিনিসটা বুঝে এখান থেকে কোশ্চেন আসলে আনসার করা এবং আমাদের এক্সাম ক্লিয়ার করা। তো তার জন্য আমি একটু সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি যাতে সবাই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারো। এখানে কি আছে? ধমনী আছে, শিরা আছে, রক্তজালক। ধমনীকে বলা হয় আর্টারি, শিরা মানে হচ্ছে ভেইন, আর রক্তজালক মানে হচ্ছে ক্যাপিলারি, ক্যাপিলারি। তো ধমনী, শিরা এবং রক্তজালক এই তিন রকম পাইপ থাকে যে পাইপগুলোর মধ্যে দিয়ে রক্ত পরিবাহিত হয়। তারপরে দেখো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হচ্ছে সবথেকে মানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট তো সবগুলো ইম্পর্টেন্ট, বাট হৃৎপিণ্ডের কার্যকারিতা সবথেকে বেশি থাকে। কিভাবে? দেখো হৃৎপিণ্ডের কাজ আর কোনো কিছু না, হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্প করা, পাম্প, ব্লাডকে পাম্প করা। আমাদের শরীরে যে ব্লাড প্রবাহিত, তুমি চিন্তা করে দেখো, তুমি আহ একটা ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক আছে, সেখানে তুমি একটা ধরো ট্যাঙ্ক বা সিস্টেম আছে, জলের ট্যাঙ্ক আছে, এখান থেকে তুমি একটা পাইপ লাগালে, পাইপ লাগিয়ে তুমি ধরো জলকে প্রবাহিত হওয়ার জন্য ছেড়ে দিলে। তুমি যদি কোনো পাম্প না করো, জল কি নিজে নিজে প্রবাহিত হবে? কোনোদিনও প্রবাহিত হবে না। মাটির নিচে জল আছে, তুমি কি উইদাউট পাম্পিং জল কি উপরে তুলে আনতে পারবে? পসিবল না, ঠিক আছে। লিকুইড কে ফ্লো করানোর জন্য পাম্প করতে হবে, ঠিক আছে। এই পাম্পিং এর কাজ কে করে? এই পাম্পিং এর কাজ করে হার্ট, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কি করে? আমাদের শরীরে যে এত খুব স্পিডে যে ব্লাড ফ্লো করছে, এই ব্লাড কে ফ্লো করানোর পেছনে কে রেসপন্সিবল? হার্ট। হার্ট কি করে? খুব জোরে ব্লাড কে পাম্প করে। অনেক ভিতরে অনেক কিছু আছে, আর্টারি, ভেইনের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ব্লাড, এগুলো ডিসকাস করব। তো পাম্পের কাজ হচ্ছে মেইনলি, সরি, হার্টের কাজ হচ্ছে মেইনলি পাম্প করা, পাম্প করে রক্তকে সারা দেহে পৌঁছে দাও। তো একটা একটা করে আমরা পড়বো দেখো এখন। আচ্ছা, প্রথমে আছে এখানে ব্লাড। ব্লাড, তো ব্লাডের যে স্টাডি, সেটাকে কি বলে? স্টাডি অফ ব্লাড ইজ কল্ড হেমাটোলজি। এটাও ইংলিশে মনে রাখবে একটু। আচ্ছা, ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে যৌগ কলা বলা হয় এটাকে। কানেকটিভ টিস্যু মানে যৌগ কলা বলা হয়, ঠিক আছে। এটা আমাদের শরীরের সমস্ত অংশের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পিএইচ ভ্যালু কত? 7.4। আমরা জানি রক্তের টেস্ট কেমন থাকে? টেস্ট থাকে একটু সল্টি টাইপের থাকে, রক্তের টেস্ট, রক্ত কিন্তু একটু সল্টি টাইপের থাকে, আর একটু কিরকম থাকে? স্টিকি টাইপের থাকে, স্টিকি মানে আটকে যায়, স্টিকি টাইপের থাকে। দেখো, it is a sticky red colored liquid and salty in taste, salty in taste, it is red। রক্তের রং লাল কেন হয়? কারণ রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, আর হিমোগ্লোবিনের কি থাকে? আয়রন। হিমোগ্লোবিনের উপাদান কি? আয়রন। তো আয়রন থাকার কারণে বা হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল হয়। কিন্তু যে সমস্ত প্রাণীদের দেহে হিমোগ্লোবিন থাকে না, তাদের রক্ত কিন্তু লাল হয় না। যেমন ধরো, the blood of cockroaches, prawn and crab। ককরোচেস, আরশোলা বা চিংড়ি বা ক্র্যাব বলতে পারো, যে কাঁকড়ার দেহে যে থাকে, is not red because they do not have hemoglobin। ক্লিয়ার এটা? নেক্সট দেখো, functions of blood। blood functions তো আমরা পড়বো এখানে, জাস্ট একটু সিম্পল একটু জিস্ট দেখে নাও। blood ফাংশন নিয়ে আমরা মেইনলি এখানে পড়বো। it transports digested food to different parts of the body। digested food কি করে ডিফারেন্ট পার্টে ট্রান্সপোর্ট করে?
এই ট্রান্সপোর্ট অক্সিজেন ফ্রম লাংস টু ডিফারেন্ট পার্ট। আচ্ছা এই জায়গাটা একটু হালকা দেখে নাও, এটা আমরা পড়ব। লাংস থেকে মানে লাংস মানে হচ্ছে ফুসফুস থেকে কি করে ডিফারেন্ট পার্টে আমাদের সংবাহিত করে, মানে নিয়ে যায়, পরিবহন করে। এন্ড ব্রিংস কার্বন ডাই অক্সাইড টু দা লাংস, আবার কার্বন ডাই অক্সাইডকে আবার ফুসফুসে নিয়ে আসে। কিভাবে হয় পুরো প্রসেসটা আমরা হৃৎপিণ্ড মানে পড়ার সময় দেখবো একটু পরে। It transports waste materials to the accessory organs. Accessory organs মানে কোনগুলো? accessory organs মানে ধরো যেমন বিভিন্ন যে জিনিসগুলো আমাদের শরীর থেকে বের হয়, ত্যাগ হয়, ঠিক আছে? যেমন ধরো কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা accessory জিনিস, accessory, ঠিক আছে? যেটার মাধ্যমে রেচন, accessory extraction মানে হচ্ছে রেচন। তো রেচন মানে কি? যে মানে রেচন আমরা কোনগুলোকে বলি? যেগুলা যে সমস্ত জিনিস আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, বলতে পারো কার্বন ডাই অক্সাইড, ঘাম, মল, মূত্র, এইসব জিনিস রেচন। তো এই রেচনে কি করে? মেইনলি আমাদের ব্লাড হেল্প করে। ইট মেইনটেইনস দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দ্য বডি। তো ব্লাডের মাধ্যমে কি হয়? আমাদের শরীরে যে মানে কতটুকু জলের দরকার, ওয়াটারের কোয়ান্টিটি মেইনটেইন হয়। পার্টস অফ ব্লাড, পার্টস অফ ব্লাড। তো দেখলাম আমরা একটু আগে যে ব্লাডের দুইটা পার্ট, একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, আর একটা হচ্ছে ব্লাড সেল বা রক্ত কোষ। তো প্রথমে দেখো প্লাজমা, প্লাজমার মধ্যে 55% কি থাকে? ব্লাড থাকে, ব্লাড ইজ প্লাজমা। 55% প্লাজমা থাকে। ইট ইজ স্ট্র কালারড লিকুইড, ঠিক আছে? ধূসর টাইপের একটা বর্ণ থাকে, এটা স্ট্র কালার লিকুইড মানে ধূসর টাইপের বর্ণ। তারপরে দেখো আর কি আছে এখানে, ইট কন্টেইনস ওয়াটার, ইট কন্টেইনস ওয়াটার, প্রোটিন। তো প্রোটিনের মধ্যে কি কি প্রোটিন থাকে? গ্লোবিউলিন, অ্যালবিউলিন, ফাইব্রিনোজেন, আরটা হচ্ছে প্রোথ্রম্বিন। তো দেখো এখানে যে ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন আছে, মানে এই যে মেইনলি গ্লোবিউলিন, অ্যালবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলোকে বলা হয় জৈব উপাদান, জৈব উপাদান বা অর্গানিক কম্পোনেন্ট। তো এই যে প্রোথ্রম্বিন আর ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন আছে, এটা মেইনলি ব্লাড ক্লটিং এ হেল্প করে বা রক্ত তঞ্চনে হেল্প, মানে রক্তকে জমাট বাঁধতে রক্ত তঞ্চনে হেল্প করে, ঠিক আছে? আর বাকি যে জিনিসগুলো থাকে, যেমন ধরো আরো থাকে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন ওয়েস থাকে, তারপরে ভিটামিন থাকে, তারপরে হরমোন থাকে, সল্ট এন্ড গ্যাসেস থাকে। তো নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের সঙ্গে কার্বন ডাই অক্সাইড থাকে, এগুলো হচ্ছে অজৈব উপাদান। এগুলো হচ্ছে কি? অজৈব উপাদান। তারপরে দেখো ইট ট্রান্সপোর্টস, ফুড, হরমোনস এটসেট্রা, মানে এইটার মাধ্যমে দিয়ে কি, প্লাজমার মাধ্যমে কি কি সংবাহিত হয়, কি কি সব মানে পরিবহন ঘটে? খাদ্য আর কি হরমোনের। ইট হেল্পস ইন দা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ হিট। আমাদের, আমরা যে বডি টেম্পারেচার মেইনটেইন করি, বডি টেম্পারেচার যে মেইনটেইন হয়, সেটা মেইনটেইন করার জন্য হেল্প করে কে? প্লাজমা। ইট ডেভেলপস ইমিউনিটি। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, ইমিউনিটি এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আমাদের শরীরের হিট কে কি করে? হিট মেইনটেইন করে। শরীরে যে আমাদের তাপ আছে, তাপকে নিয়ন্ত্রণ করে, আমাদের তাপকে নিয়ন্ত্রণ করে, মানে তাপমাত্রা কন্ট্রোলে রাখে আমাদের বডি। এটা কি করে? ইমিউনিটি ডেভেলপ করে। প্লাজমা কি করে? ইমিউনিটি মানে অনাক্রম্যতা বাড়িয়ে দেয় আমাদের শরীরে। বিভিন্ন রোগের বিরুদ্ধে যে অনাক্রম্যতা দরকার আমাদের শরীরে, এটা কে মেইনটেইন করে? এটা কে বৃদ্ধি করে? প্লাজমা। এইবার রক্তের বিভিন্ন উপাদান আমরা পড়বো। দেখো রক্তের বিভিন্ন উপাদান কি? আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। মানে রক্ত কোষের কথা বলছি, হ্যাঁ ঠিক আছে? প্লাজমা তো আমাদের শেষ, এবার রক্ত কোষ। রক্ত কোষে কে কে আছে? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। এবার আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে। এখানে আমরা ইংলিশেও আছে, সঙ্গে সঙ্গে বেঙ্গলিতেও আছে। তো আমি এই যে কোনো একটা ডিসকাস করছি, আরেকটা মানে ইংলিশটারই পুরো সিনটেন্সে বেঙ্গলিতে ট্রান্সলেট করা আছে। তো আমি বেঙ্গলিটা ডিসকাস করছি, তোমরা যারা ইংলিশে আছো তোমরা একটু দেখে নিও। দেখো আরবিসি বা রেড ব্লাড কর্পাসল বাংলায় বলা হয় কি? লোহিত রক্তকণিকা। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল বাংলায় বলা হয় শ্বেত রক্তকণিকা। এটাকে বলা হয় কি? অনুচক্রিকা বা প্লেটলেট। এই যে আরবিসি, আরবিসি এর আরেকটা নাম হচ্ছে কি? এরিথ্রোসাইট। ডাব্লিউবিসি এর নাম হচ্ছে লিউকোসাইট, এটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। ভালো করে মনে রাখবে, এটা এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। পরীক্ষায় কিন্তু অনেক সময় দেখা যায় যে আরবিসি না দিয়ে তোমাকে এরিথ্রোসাইট দিয়ে দেবে, এরিথ্রোসাইট দিয়ে দেবে তোমাকে, থ্রম্বোসাইট দিয়ে দেবে, লিউকোসাইট দিয়ে দেবে। এবং তুমি যদি শুধু আরবিসি, ডাব্লিউবিসি আর অনুচক্রিকা পড়ে যাও, এখন এক্সাম হলে বুঝতেই পারবে না যে এটা কি আসলে। তো আরবিসি এর আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট, এটা লিউকোসাইট, আর এটা হচ্ছে কি? থ্রম্বোসাইট। তারপরে দেখো
আরবিসি কি করে, এটি রক্তে পরিমাণে কি থাকে, বেশি থাকে এবং এদের আকারে ছোট। আরবিসি যে মানে আরবিসি যে কণাগুলি, রেড ব্লাড কর্পাসল বা রেড ব্লাড সেলগুলো, এগুলো কিন্তু আকারে অনেক ছোট ছোট থাকে, ছোট ছোট থাকে। এই মানে কিন্তু পরিমাণে সংখ্যায় বেশি থাকে, সংখ্যা আবার বেশি থাকে। কিন্তু ডাব্লিউবিসি কি থাকে, সাইজে বড় থাকে। শ্বেত রক্তকণিকা সাইজে বড় থাকে এবং পরিমাণে কি থাকে, কম থাকে। আর অনুচক্রিকা হচ্ছে সাইজে সবচেয়ে ছোট। তারপরে দেখো আরবিসি হচ্ছে কি নিউক্লিয়াস বিহীন এবং এদের আকৃতি কি গোলাকার। লোহিত রক্তকণিকা কি থাকে, নিউক্লিয়াস বিহীন থাকে, এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না, আকৃতি গোলাকার। আর শ্বেত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত, কিছু দানাদার কিছু অদানাদার নিউক্লিয়াস যুক্ত আমরা পড়বো এখানে। এবং এদের আকৃতি কি থাকে, মানে তাদের কোনো স্পেশাল শেপ নেই, তাদের কোনো স্পেশাল শেপ নেই যে এরকম যে গোলাকার হতে হবে বা এরকম এরকম সিলিন্ড্রিক্যাল শেপের হবে, এরকম কিছু নেই। এদের আকৃতি বিহীন, বিভিন্ন আকৃতির হতে পারে। আর এরা হচ্ছে নিউক্লিয়াস বিহীন, প্লেটলেট নিউক্লিয়াস বিহীন এবং কি ডিম্বাকার। এদের যে লাইফ টাইম, এদের লাইফ টাইম হচ্ছে 20 ডেজ থেকে 120, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। আরবিসি বা শ্বেত রক্ত লোহিত রক্তকণিকার জীবনকাল 20 থেকে 120 দিন। শ্বেত রক্তকণিকার জীবনকাল অনেক কম থাকে, 1 থেকে 4 দিন। আর এটার জীবনকাল থাকে কত, 1 সপ্তাহ, 1 সপ্তাহ থাকে জীবনকাল। আচ্ছা, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন থাকে, এর রং লাল হয়। শ্বেত রক্তকণিকা বর্ণহীন, এটা আমাদের দরকার নেই। দেখো এখানে ইংলিশে দেখো সেম জিনিস লেখা আছে, সেম জিনিস লেখা আছে, ইটস লাইফ স্প্যান ইজ অ্যাবাউট 20 to 120 days। এটার 1 to 4 days, এটা হচ্ছে লাইফ স্প্যান ইজ 1 উইক। ঠিক আছে, এটার মধ্যে নিউক্লিয়াস থাকে না, এটার মধ্যে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এটার মধ্যে নিউক্লিয়াস থাকে না। আশা করি বুঝতে পেরেছো এটা। আরো কিছু পয়েন্ট আছে, আমরা দেখো আরো কিছু পয়েন্ট আছে এখানে যেটা আমাদের জানতে হবে। দেখো কোথা থেকে উৎপন্ন হয় আরবিসি, ডাব্লিউবিসি, কোথা থেকে উৎপন্ন হয়। তো আরবিসি উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে। বিশেষ করে তুমি বলতে পারো লাল অস্থিমজ্জা থেকে, রেড বোন মেরো, পরীক্ষা এসেছিল একবার, রেড বোন মেরো থেকে, রেড বোন মেরো। তো বোন মেরো আমাদের জন্য কেন এত ইম্পর্টেন্ট, বোন মেরো ইম্পর্টেন্ট কারণ এখান থেকে আমাদের আরবিসি প্রডিউস হয়। তো আরবিসি উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে বা রেড বোন মেরো থেকে। ডাব্লিউবিসি ও অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, প্লেটলেট ও অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। এটি কি করে, অক্সিজেনের সঙ্গে অক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে, মানে অক্সিজেন যুক্ত মানে অক্সিজেন যুক্ত থাকার কারণে এটাকে কি বলে, অক্সি হিমোগ্লোবিন বলা হয়, অক্সি হিমোগ্লোবিন। আর এদের কাজ কি দেখো, আরবিসি ডাব্লিউবিসি অনুচক্রিকা বা প্লেটলেট, এদের কাজ কি, এদের কাজ হচ্ছে, বিশেষ করে আরবিসির কাজ হচ্ছে কোষে অক্সিজেন এবং হৃৎপিণ্ডে কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করা আরবিসির কাজ, লাল থাকে। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন যে অনাক্রম্যতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, বিভিন্ন অনাক্রম্যতার বিরুদ্ধে অনাক্রম্যতা তৈরি করা, এটা হচ্ছে ডাব্লিউবিসির কাজ। এটি কি করে, ব্যাকটেরিয়া ও বিভিন্ন রোগ জীবাণুকে ধ্বংস করে। এটা তো আমরা খুব শর্টে পড়েছি এখানে। এটা তো ডাব্লিউবিসি আবার 5 রকমের আছে, তো ওইটার উপরে বেস করে আমরা প্রত্যেকটার একটা একটা করে কাজ করব নেক্সট টাইম। দেখো তারপরে দেখো অনুচক্রিকার কাজ কি, এটি রক্ত তঞ্চনে সাহায্য করে ও রক্ত ক্ষরণ বন্ধ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রক্ত তঞ্চনে সাহায্য করে ও রক্ত ক্ষরণ কি করে, বন্ধ করে। নেক্সট দেখো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি কয় রকমের আছে, দুই রকমের, একটা হচ্ছে দানাদার গ্রেনিউলার বা গ্রেনিউলোসাইটস বলা হয় এটাকে, আর একটা হচ্ছে অদানাদার বা অ্যাগ্রেনিউলোসাইটস। দানাদার শ্বেত রক্তকণিকা 3 প্রকারের আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনে রাখবে তিনটাই লাস্টে কি আছে, ফিল, ফিল, ফিল। ঠিক আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অদানাদার, এগুলো ডায়াগ্রাম দেখলে তুমি বুঝতে পারবে, এগুলো যে ডায়াগ্রাম থাকে, ডায়াগ্রামে দেখবে এরকম দানা দানা থাকে, এই জন্য এগুলোকে দানাদার বলা হয়। আর এগুলা প্লেন থাকে, দানা থাকে না। তো অদানাদার আছে দুইটা, লিম্ফোসাইট আর মনোসাইট, লিম্ফোসাইট আর মনোসাইট। তো নিউট্রোফিল কি করে, মানে বিশেষ করে রোগ জীবাণুকে ধ্বংস করে কে, নিউট্রোফিল। ইওসিনোফিল কি করে, হিস্টাডিন ক্ষরণ করে, অ্যালার্জি প্রতিরোধ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে কিন্তু, যে অ্যালার্জি প্রতিরোধে
অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেতরক্ত কণিকা? তোমাকে ধরো অপশন বানিয়ে দিল, আনসার কি হবে? ইওসিনোফিল শ্বেতরক্ত কণিকা। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে বেসোফিল। বেসোফিল কি করে? হেপারিন নিঃসরণ করে। হেপারিন নিঃসরণ করে রক্ততঞ্চন প্রতিরোধে, রক্ততঞ্চন প্রতিরোধ করে। আমরা ফুড এন্ড নিউট্রিশন চ্যাপ্টারে একটা এমসিকিউ করেছিলাম, যেখানে এই হেপারিন ওয়ার্ডটা পেয়েছিলাম, তখন বলেছিলাম যে হেপারিন আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, সার্কুলেশন চ্যাপ্টারে। হেপারিন মেইনলি কি করে? হেপারিন বেসোফিল নামক শ্বেতরক্ত কণিকা কি করে? হেপারিন নিঃসরণ করে, সেখানে মানে কোনো কাটা স্থানে কোনো জায়গায় কেটে গেলে হেপারিন নিঃসরণ করে কি করে? রক্ততঞ্চন ইয়ে করে, ঠিক আছে, প্রতিরোধ করে। তো লিম্ফোসাইট আর মনোসাইট কি দেখো? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে এবং কি করে? রোগাক্রমণ প্রতিরোধ করে। বিভিন্ন অ্যান্টিবডি তৈরি করে আমাদের শরীরে, সেখান থেকে রোগাক্রমণ প্রতিরোধ করে, রোগের আক্রমণ থেকে আমাদের রক্ষা করে। মনোসাইট কি করে? রোগ জীবাণুকে ধ্বংস করে। এখানে এই শ্বেত রক্তকণিকার আরেকটা নামও আছে, এটা হচ্ছে তোমার লিম্ফোসাইট। লিম্ফোসাইট থেকে এই দুই ধরনের কোষ নির্গত হয়, একটা হচ্ছে টি কোষ আর একটা হচ্ছে বি কোষ, টি সেল আর বি সেল। অনেক একটু। তারপরে হচ্ছে আমাদের মেইনলি আচ্ছা কি বললাম আমরা? আমরা কিন্তু পড়ে নিলাম যে সংবহনতন্ত্রের তিনটা পার্ট কি কি? একটা হচ্ছে তোমার রক্ত। রক্ত সম্পর্কে আমরা পুরো ডিটেইলসে পড়ে নিলাম যে রক্তের উপাদান কি কি থাকে? প্লাজমা থাকে, আর কি থাকে? রক্তকোষ থাকে। প্লাজমা পড়ে নিলাম, রক্তকোষ পড়ে নিলাম। এইবার হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস আর হার্ট, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। ব্লাড ভেসেলস আর হার্ট সবথেকে বোঝার মতো টপিক হচ্ছে এই দুইটা টপিক। প্রথমে আমরা হার্ট পড়বো, হার্ট পড়ার পরে তারপর আমরা ব্লাড ভেসেল। হার্ট যদি তুমি ভালো করে বুঝতে পারো হৃৎপিণ্ড কি কি কাজ করে, তারপরে ব্লাড ভেসেল ইজিলি বুঝতে পারবে। এগুলা বোঝার জন্য আলাদা করে কিছু তোমার করতে হবে না। তো এখানে আছে ব্লাড ভেসেল, এটা পড়ার আগে আমরা পড়বো এখানে, এটা পড়ার আগে আমরা পড়বো এখানে হার্ট। ধমনী শিরা পরে পড়বো, আমরা পড়বো আগে হার্ট। দেখো 3 নম্বর পার্টটা আমরা পড়ছি আগে। 3 নম্বর পার্টটা পড়ছি আমরা আগে, আমাদের সংবহনতন্ত্র। এটা হচ্ছে কি? হার্ট। হার্ট বা হৃৎপিণ্ড। ঠিক আছে? হার্টের কাজ, হার্টের কাজ শুধুমাত্র পাম্প করা। আমরা হার্ট কি করি? বিভিন্ন আমাদের যে ফিলিংস থাকে, ফিলিংস এর ইমোশনের জন্য হার্টকে আমরা কি করি? দোষারোপ করি যে মানে হার্ট আমাদের বিভিন্ন ইমোশনের জন্য দায়ী। হার্টের কাজ ফিজিক্যালি শুধুমাত্র কি করা? রক্তকে পাম্প করা, আর কোনো কাজ নেই। ঠিক আছে? হার্টকে কোনো কিছুর জন্য দোষারোপ করবে না। হার্টের কাজ হচ্ছে শুধুমাত্র রক্তকে পাম্প করা। তো এখানে দেখো ইংলিশের ডায়াগ্রাম আছে, সঙ্গে সঙ্গে বেঙ্গলি ডায়াগ্রাম আছে। ইংলিশের ডায়াগ্রাম সঙ্গে সঙ্গে বেঙ্গলি ডায়াগ্রাম আছে। মেইনলি এটা আমি আমার বোঝার জন্য আমি মেইনলি ইংলিশ মিডিয়ামের মানে ইংলিশ যে এগুলা পিকচার মানে ইংলিশের যে নামগুলো, সেই নামগুলো একটু মনে রাখা একটু সুবিধাজনক, মানে আমার জন্য। কিন্তু সবাই তো ইংলিশটা পারবে না, অনেকের জন্য বেঙ্গলিটা সুবিধাজনক, তার জন্য সঙ্গে এটা আছে সিন ডায়াগ্রাম, এনসিডি ডায়াগ্রাম। দেখো একটু বুঝো। মানুষের হার্টের মধ্যে 4টা চেম্বার থাকে, 4টা চেম্বার থাকে। একটা হচ্ছে তোমার এইখান থেকে দেখো, লেফট আট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। মানে বাম অলিন্দ, বাম নীলক, ডান অলিন্দ, ডান নীলক। এই 4টা চেম্বার থাকে, প্রকোষ্ঠ বলা হয় এগুলাকে। এইবার এই 4টা প্রকোষ্ঠের 4 রকমের কাজ। তো প্রথম কাজ কি করে দেখো, একদম প্রথম থেকে শুরু করি ডাইজেস্টিভ সিস্টেম থেকে। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমাদের কি উৎপন্ন হয়েছে? ডাইজেস্টিভ সিস্টেমের শেষ হওয়ার পরে যারা দেখেনি ডাইজেস্টিভ সিস্টেমের ভিডিও, দেখে নিও। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দেব এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে, লিংকে জয়েন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। পিডিএফ পেয়ে যাবে, এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, বা যা যা ক্লাস হচ্ছে আমরা সবকিছুর পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের যে ইয়ে থাকে স্টার্টিং থেকে আবার শুরু করি। যেমন আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, কোষ্ঠীতন্ত্রে বিভিন্ন ডাইজেস্টিভ সিস্টেম একটা প্রসেস শেষ হওয়ার পরে আমরা কি পেলাম? গ্লুকোজ থেকে মানে গ্লুকোজ পেলাম আমরা, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ পেয়েছি, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড পেয়েছি, আর ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড মানে গ্লিসারল। এগুলো আমরা রক্তের মাধ্যমে শোষণ হয়েছে ঢিলাই দ্বারা। আচ্ছা, এইবার শোষণ হওয়ার ফলে শোষণ হওয়ার ফলে এইবার সবগুলা কি যাবে? কোষে কোষে যাবে, বিভিন্ন কোষে আমাদের যাবে। এর মধ্যে বিশেষ করে কার্বোহাইড্রেট যেটা আছে, কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, যেটা গ্লুকোজ থেকে আমরা ডিরেক্ট কোনো এনার্জি পাই না। গ্লুকোজকে ফার্দার আবার ভাঙার দরকার আছে, গ্লুকোজকে ফার্দার ভাঙার দরকার আছে। গ্লুকোজ থেকে পাইরুভেট হয়, পাইরুভেট থেকে তারপরে শ্বসনের মাধ্যমে
শক্তি উৎপন্ন হয়। তো আমাদের শরীরে যে শ্বসন হয় সেটা হচ্ছে সবাত শ্বসন। দুই ধরনের আছে, সবাত অবাত। তোমরা পড়েছো কোনো এক সময়। শ্বসন আমাদের সিলেবাসে নেই, শ্বসন আমাদের দরকার নেই, বাট শ্বসনের রেফারেন্স টানতে আমাদের এখানে হবে। তো শ্বসনের মাধ্যমে কি হয়, পরবর্তী সময়ে শক্তি উৎপন্ন হয়। এখন ঘটনা হচ্ছে শ্বসন করার জন্য, সবাত শ্বসনের জন্য অক্সিজেন দরকার। তো এই অক্সিজেন কে নিয়ে আসে, সবাত শ্বসনের জন্য অক্সিজেন দরকার। তো অক্সিজেন কে নিয়ে আসে, অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাস নেই, আমরা ইনহেল করি। কোথায় যায় এই মানে এই শ্বাস কোথায় যায়, আমাদের ফুসফুসে যায়, ফুসফুসের অ্যালভিউলাতে যায়। অ্যালভিউলাতে যাওয়ার পরে ফুসফুস থেকে এই রক্ত, ফুসফুস থেকে এই রক্ত কোথায় আসে, ফুসফুস থেকে এই রক্ত আমাদের এই পার্টে চলে আসে। দেখো এটার নাম হচ্ছে পালমোনারি ভেইন। দেখো ফুসফুস থেকে এই রক্ত ফুসফুসীয় শিরাতে আসে। ফুসফুস থেকে এই রক্ত কোথায় আসে, ফুসফুসীয় শিরাতে আসে। তো ফুসফুসীয় শিরাতে আসার পরে, ফুসফুসীয় শিরাতে আসার পরে মানে ফুসফুসীয় শিরা দিয়ে আমাদের কোথায় প্রবেশ করে, ধমনীতে। তুমি এই যে অ্যারোসাইন গুলা, এই যে অ্যারোসাইন গুলো ভালো করে খেয়াল করো। প্রথমে হৃৎপিণ্ড থেকে আমাদের রক্ত কোথায় প্রবেশ করবে, এই ধমনীতে, ধমনীতে। তো ধমনীতে প্রবেশ করার পরে এখান থেকে কোথায় যাবে রক্ত, বাম নিলয়ে যাবে। কোথায় যাবে, বাম নিলয়ে। তো এখানে কি থাকে, এখানে থাকে অক্সিজেন। এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে, মানে এই রক্তের মধ্যে দিয়ে অক্সিজেন আসছে। এই ফুসফুসের থেকে, এই দেখো এটা হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে ফুসফুস। এই ফুসফুসের থেকে অক্সিজেন দরকার, অক্সিজেন কে নিয়ে আসবে, রক্ত। রক্ত নিয়ে আসলো কোথায়, মানে হৃৎপিণ্ডের কোন অংশে নিয়ে আসলো, হৃৎপিণ্ডের বাম অলিন্দে বা লেফট আর্টারিতে নিয়ে আসলো। দেখো এই সাইডে কিন্তু বাম। তুমি তোমার সাইড থেকে চিন্তা, মানে তুমি আমাকে দেখলে যদি তুমি দেখো আমার কোনটা, আমার এই সাইডটা তোমার কি মনে হবে, আমার এই সাইডটা মনে হবে রাইট, এই সাইডটা মনে হবে লেফট। তুমি যদি ক্যামেরা হিসাবে চিন্তা করো, তুমি তো মোবাইল থেকে যখন দেখবে এটা এই সাইড রাইট এই সাইড লেফট, বাট তুমি নিজেকে চিন্তা করো। তুমি আমি যদি এখানে দাঁড়িয়ে আমাকে চিন্তা করি, তাহলে আমার হৃৎপিণ্ডের এই অংশটা হচ্ছে কি বাম, এই অংশটা কি ডান, এই অংশটা ডান। আরেকটা জিনিস একটু মনে রাখবে, হৃৎপিণ্ডের যে সাইজ থাকে, হৃৎপিণ্ডের যে সাইজ থাকে, আমি ভুলে গেছিলাম বলতে, হৃৎপিণ্ডের যে সাইজ থাকে, হৃৎপিণ্ডের সাইজ হচ্ছে একটা ফিস্টের সমান, ফিস্ট বা মুষ্টি, ফিস্ট বা মুষ্টি। যেমন আমি যদি হাত মুঠো করি, আমার হাতের যে এই যে অংশটা, এই যে এটাকে বলে ফিস্ট বা মুষ্টি। এই মুষ্টির সমান হচ্ছে একটা হৃৎপিণ্ডের সাইজ। আমার হাতের যে এই যে আকারটা, এটা হচ্ছে আমার শরীরের হৃৎপিণ্ডের সাইজ। তো দেখো এখান থেকে যেটা বললাম যে এবার রক্ত, রক্ত মানে অক্সিজেন কে কি নিয়ে আসবে, ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে নিয়ে আসবে। বাম অলিন্দ থেকে নিচে যাবে রক্ত কোথায়, বাম নিলয়ে, বাম নিলয়ে। যে যে জায়গায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় সেখানে কালার থাকবে লাল, আর যে যে জায়গায় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয় সেখানে কালার থাকবে নীল। লাল কালার দেখলে বুঝবে যে এখানে কে আছে, অক্সিজেন। আর নীল কালার দেখলে সেখানে বুঝবে কে আছে, কার্বন ডাই অক্সাইড। তো প্রথমে আসলো বাম অলিন্দে, গেল কোথায়, বাম নিলয়ে। বাম অলিন্দ, যখন বাম অলিন্দে আসে তখন বাম অলিন্দ একটু প্রসারিত হয়, মানে রক্তটা যখন ঢোকে তখন প্রসারিত হয়। প্রসারিত হওয়ার পরবর্তী সময়ে কি করবে, আবার সংকুচিত হয়। এইভাবে প্রেসার দেবে, সংকুচিত হবে। সংকুচনের ফলে রক্তটা নিচের দিকে যাবে। এখানে একটা ভালভ থাকে, এই ভালভটার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ, বা এই ভালভটার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভ বলে এটাকে, বা বাংলায় বলে দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা বাম দিকে থাকে, বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে। এইবার এখান থেকে রক্তটা কি করবে, নিচে যাবে। নিচে যাওয়ার পরে হার্টের কাজ হচ্ছে পাম্প করা, জোরে পাম্প করবে। এবার এই রক্তটাকে জোরে পাম্প করবে। পাম্প করলে এই রক্তটা, এই দেখো এখানে কিন্তু একটা আছে গ্রিন আর একটা আছে, মানে একটা আছে কি এখানে ব্লু আর একটা আছে রেড। তো এই দুইটা পাইপ আছে এখানে, এরকম ভাবে থাকে। তুমি যদি দেখো এখানে, এখানে দেখো এটা হচ্ছে ব্লু পাইপটা, ধরো ব্লু পাইপটা সামনে,
এই ব্লু পাইপটার নিচে কিন্তু আরেকটা এরকম রেড পাইপ থাকে। এই এই দেখো বামলিঙ্গ থেকে নিচে বামলিঙ্গ থেকে সরি নিচে বাম লিঙ্গ থেকে খুব জোরে হাত কি করে পাম্প করবে, হাত কি করে খুব জোরে পাম্প করবে, পাম্প করলে এই বাম নিলয় থেকে রক্তটা অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই দিক দিয়ে বেরিয়ে যাবে। তো যে দিক দিয়ে এই দেখো এই যে লাইনটা এখান থেকে রক্ত নিচে আসলো, এখান থেকে রক্ত গেল, এই যে লাইনটা এই লাইন দিয়ে রক্ত কি করবে, রক্ত বেরিয়ে যাবে। এখান থেকে রক্ত গিয়ে কি করবে, শরীরের সমস্ত অংশে পৌঁছে যাবে। খুব জোরে পাম্প করে, পাম্প করার ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুরো দেহের পুরো অংশে ছড়িয়ে যাবে। আর রক্তটা যে যে পাইপ দিয়ে বের হবে তার নাম হচ্ছে মহাধমনী। কি? মহাধমনী। ইংলিশে বলা হয় অ্যাওর্টা। এই অ্যাওর্টা আওর্টা বলে, ইংলিশে বলে আওর্টা। এই যে মহাধমনী, আমাদের শরীরে অনেক ধমনী আছে, এর মধ্যে সবথেকে বড় ধমনী, লার্জেস্ট ধমনীর নাম হচ্ছে মহাধমনী। আচ্ছা, এবার গেল এটা। এবার ধমনী কি করলো, মানে ধমনীর মাধ্যমে পুরো শরীরের সমস্ত অংশে গেল। এখান থেকে সমস্ত অংশে যাওয়ার পর বিভিন্ন কোষে কোষে যাবে, কোষে কোষে যাওয়ার পর ওইখানে কি করবে, খাদ্য উৎপন্ন হবে। শ্বসন প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হওয়ার ফলে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার ফলে এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, কার্বন ডাই অক্সাইড তার দরকার নেই, আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইডের দরকার নেই। এটাকে বের করতে হবে, এটাকে বের করতে হবে। বের করতে হলে এইবার বের করতে হলে এইবার কাজ হচ্ছে কার, শিরা। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে, ধমনী। ধমনী নিয়ে যাবে এটা। এই যে ধমনী বা আর্টারি, ধমনী বা আর্টারি, ধমনী বা আর্টারি, আর্টারি সবসময় অ্যাওয়ে নিয়ে যাবে, হৃৎপিণ্ড থেকে অ্যাওয়ে মানে দূরে নিয়ে যাবে রক্তকে। আর্টারি অ্যাওয়ে, আর্টারি অ্যাওয়ে, রক্তকে সবসময় কি যাবে, হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যাবে ধমনী। এবার হচ্ছে শিরার কাজ। এবার বিভিন্ন মানে আমাদের শরীরের সমস্ত কোষের মধ্যে খাদ্য উৎপন্ন হলো, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। এই কার্বন ডাই অক্সাইডকে এবার কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আসার জন্য দরকার কার, শিরা। শিরা। এবার হচ্ছে ভেইনের দরকার। এবার এই ভেইন কি করবে, শরীরের বিভিন্ন অংশ থেকে, উপরের অংশ, নিচের অংশ, বিভিন্ন অংশ থেকে কি করবে, বিভিন্ন অংশ থেকে বিভিন্ন অংশ থেকে খাবার কিনে নিয়ে আসবে, মানে রক্ত কিনে নিয়ে আসবে, যেটার মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকবে। তো প্রথমে রক্ত এসে কোথায় প্রবেশ করবে দেখো, এই দেখো শিরার মাধ্যমে, ঊর্ধ্ব মহাশিরা আর একটা হচ্ছে নিম্ন মহাশিরা। শরীরের লোয়ার পার্ট থেকে এই রক্তকে নিয়ে আসবে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে কোথায়, ডান নিলয়ে। কোথায়, ডান নিলয়ে। আর শরীরের উপরের অংশ থেকে নিয়ে আসবে কোথায়, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কোথায় আসবে, ডান নিলয়ে। এখান থেকে ডান নিলয়ে, এখান থেকে ডান নিলয়ে। ডান নিলয়ে আসার পর এই রক্ত কোথায় যাবে, ডান অলিন্দে নিয়ে আসবে। ডান অলিন্দের পর কোথায় যাবে, ডান নিলয়ে যাবে। মানে রাইট আর্টেরিয়াল পরে কোথায় যাবে, রাইট ভেন্ট্রিকেলে যাবে। রাইট আর্টেরিয়াল পরে রাইট ভেন্ট্রিকেলে। এই যে রক্তটাকে নিয়ে আসবে, এখানে যে শিরা থাকে, মানে হৃৎপিণ্ডে নিয়ে আসার জন্য যে শিরা এখানে থাকে, এই পাইপটা, এইটার নাম হচ্ছে মহাশিরা। ঊর্ধ্ব আর নিম্ন তো দুইটা আলাদা আলাদা, মানে দুইটা, শুধু উপর আর নিচের জন্য দুইটা পার্ট, বাট এখানে নাম হচ্ছে কি, এটার মহাশিরা। আমাদের শরীরে অনেক শিরা আছে, সবথেকে বড় শিরার নাম হচ্ছে এই মহাশিরা। ঠিক আছে, সব শিরার মধ্যে সবথেকে বড় শিরাকে এই মহাশিরা, লার্জেস্ট ভেইন বলি আমরা। তো এখানে ডান অলিন্দে নিয়ে আসলো, অলিন্দে নিয়ে আসলে এখানে ডান অলিন্দ আর নিচে আছে ডান নিলয়। অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে এখানে একটা ভালভ থাকে, এটা হচ্ছে ভালভ। এটাকে বলা হয় ট্রাইকাস্পিড ভালভ। এটাকে বলা হয় ট্রাইকাস্পিড ভালভ বা ত্রিপত্র কপাটিকা। এবার এই ত্রিপত্র কপাটিকার মাধ্যমে নিচে যাবে। যখন এখানে আসবে রক্ত, যখন এখানে আসবে প্রসারিত হবে, প্রসারিত হওয়ার পরে মানে তার পরবর্তী সময় আবার কি করবে, সংকোচন করবে, এখানে প্রেসার দেবে, প্রেসার দেওয়ার ফলে নিচে যাবে রক্ত। নিচে যাওয়ার পরে এইখান থেকে আবার খুব জোরে প্রেস করবে, এখান থেকে খুব জোরে একটা মানে পাম্প করার ফলে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় যাবে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে ফুসফুসীয় ধমনী আছে, দেখো শিরা দিয়ে এসেছিল রক্ত, এই ফুসফুসীয় ধমনী দিয়ে কি করবে, বেরিয়ে যাবে। ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় যাবে, ফুসফুসে যাবে রক্ত। এই দেখো ফুসফুসীয় ধমনী, এই দেখো এটা পালমোনারি আর্টারি বলা হয় এটাকে। ফুসফুসীয় ধমনী মানে পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারির মাধ্যমে রক্ত আবার কোথায় যাবে, রক্ত যাবে আবার ফুসফুসে। তো ফুসফুস পর্যন্ত কাকে দিয়ে আসবে, কার্বন ডাই অক্সাইডকে। এই রক্ত ফুসফুস পর্যন্ত কাকে দিয়ে আসবে, কার্বন ডাই অক্সাইডকে দিয়ে আসবে। তো কার্বন ডাই অক্সাইড আমাদের ফুসফুসে আসে, তারপর এটাকে আমরা এক্সহেল করে মানে নিঃশ্বাসের মাধ্যমে কি করি, বার করি। বুঝতে পারলে পুরো ব্যাপারটা?
এইবার এইবার মনে রাখবে যে ধমনী, মনে রাখবে যে আচ্ছা এখানে আরেকবার দেখো একটু, এখানে পুরো প্রসেসটা এখানে শর্টে আবার দেওয়া আছে, পুরো প্রসেসটা শর্টে দেওয়া আছে যে প্রথম হচ্ছে আমাদের লাংস, লাংস মানে হচ্ছে ফুসফুস। প্রথম হচ্ছে লাংস মানে কি ফুসফুস। যারা বুঝতে পারোনি আবার দেখো বুঝতে পারবে। এই ফুসফুসে প্রথমে কি আসলো, ফুসফুসে প্রথমে আসলো আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আসার পরে অক্সিজেনেটেড ব্লাড বলে এটাকে, অক্সিজেন যুক্ত রক্ত। এই রক্ত কোথায় প্রবেশ করবে? লেফট আর্ট্রিয়াম, লেফট আর্ট্রিয়াম মানে বাম বাম অলিন্দে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? বাম অলিন্দে প্রবেশ করবে। তো বাম অলিন্দে প্রবেশ করার পর সেখান থেকে কি করবে, ভালো থাকে একটা এটার মানে এটা পার হয়ে নিচে যাবে। বাম অলিন্দের পরে কোথায়? বাম নিলয়ে। বাম নিলয়ে যাওয়ার পর সেখান থেকে ব্লাডকে পাম্প করবে, পাম্প করলে এই রক্ত, এই রক্ত কোথায় যাবে? শরীরের বিভিন্ন অংশে, বডি অর্গান, বডি অর্গান বা বডির যে সেল আছে সেল, বডি সেলে যাবে। এইখানে ব্লাডটাকে কে নিয়ে যাবে? সবথেকে বড় যে আর্টারি আছে, মানে সবথেকে বড় যে ধমনী, মহাধমনী বলে এটাকে, আওরটা বলে বা মহাধমনী বলে। বডি অর্গানে গেল, বডি অর্গানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, শ্বসন প্রক্রিয়ায় আমাদের এনার্জি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে, এখানে আসলো কি অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে আবার কে নিয়ে যাবে? আবার আবার নিয়ে যাবে ভেইন মানে শিরা। তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে এই যে হৃৎপিণ্ডে প্রবেশ করাচ্ছে, কে প্রবেশ করাচ্ছে? এটার নাম হচ্ছে ভেনা কাভা, ইংলিশে বলে ভেনা কাভা, বাংলায় বলে মহাশিরা। এই মহাশিরা সবথেকে বড় শিরা এটা। মহাশিরা প্রথমে কোথায় নিয়ে যাবে? রাইট আর্ট্রিয়াম। তারপরে নামবে কোথায়? ত্রিপত্র কপারটাকে দিয়ে রাইট ভেন্ট্রিকলে নামবে। নামার পরে এখান থেকে আবার জুড়ে পাম্প করবে। পাম্প করার পরে এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আবার কোথায় চলে যাবে? হৃৎপিণ্ডে চলে যাবে, লাংসে চলে যাবে, সরি ফুসফুসে চলে যাবে, লাংসে যাওয়ার পর সেখান থেকে আমরা নিঃশ্বাসের মাধ্যমে বার করি কার্বন ডাই অক্সাইড। আশা করি ক্লিয়ার হলো এটা সবার। কি কি মনে রাখতে হবে? লার্জেস্ট আর্টারির নাম আওরটা, সবথেকে বড় শিরা, সবথেকে বড় শিরার নাম কি, সরি ধমনীর নাম কি? আওরটা মানে হচ্ছে মহাধমনী। আর সবথেকে বড় শিরার নাম হচ্ছে, লার্জেস্ট ভেইন হচ্ছে ভেনা কাভা বা মহাশিরা। এইবার তুমি এখান থেকে পুরো প্রসেস কিন্তু তোমার মাইন্ডে থাকতে হবে। এইখান থেকে যদি তুমি প্রত্যেকটা কোশ্চেনের আনসার করতে চাও তাহলে পুরো প্রসেস তোমার মাইন্ডে থাকতে হবে, কি কি হচ্ছে কি না হচ্ছে। আবার দেখো এখানে, মানে আমার বলতে এখানে আরেকটু শর্টে দেখে ফেলবা। আমাদের হার্টের লেফট অংশ কার সঙ্গে ডিল করে? অক্সিজেন যুক্ত রক্ত। তুমি দেখো লেফট সাইড হচ্ছে পুরো রেড, লেফট সাইড পুরো রেড। আমাদের এইটা লেফট সাইড পুরো কি রেড, অক্সিজেন যুক্ত রক্তকে নিয়ে ডিল করে। আর রাইট সাইড পুরো কাকে নিয়ে ডিল করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে নিয়ে ডিল করে। কার্বন ডাই অক্সাইড মানে দূষিত রক্ত যেগুলোকে বলে, দূষিত রক্তকে নিয়ে কি করে? ডিল করে। তো চারটা প্রকোষ্ঠ এই কারণে আমাদের এখানে থাকে, চারটা প্রকোষ্ঠেরই এখানে ফাংশন আছে। তো এবার এবার আর্টারি আর ভেইনের কথা চিন্তা করো তুমি। যেটা বললাম যে সব সময় কি করে? অক্সিজেন যুক্ত রক্তকে কে প্রবাহিত করে? ধমনী। অক্সিজেন যুক্ত রক্তকে কে প্রবাহিত করে? ধমনী বা আর্টারি। আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে কে প্রবাহিত করে? দূষিত রক্তকে শিরা, শিরা বা ভেইন, ভেইন। এবার সব জায়গার মধ্যে ব্যতিক্রম কিছু থাকে, কেমিস্ট্রিতে পড়ো তোমরা, মানে অনেক ভ্যারাইটির ব্যতিক্রম আছে। এইখানেও ব্যতিক্রম আছে, এখানেও ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে দেখো। ধমনীর কাজ হচ্ছে রক্তকে বাইরে নিয়ে যাওয়া হৃৎপিণ্ড থেকে। দেখো ধমনীর কাজ হচ্ছে রক্তকে হৃৎপিণ্ড থেকে বাইরে নিয়ে যাওয়া, কোষের বিভিন্ন অংশে নিয়ে যাওয়া। আর শিরার কাজ হচ্ছে রক্তকে, ধমনীর কাজ কোথায় লিখো দেখো, ধমনীর কাজ হচ্ছে ধমনীর কাজ হচ্ছে হৃৎপিণ্ডকে, ধমনীর কাজ হচ্ছে রক্তকে বাইরে নিয়ে যাওয়া, বাইরে বাইরে। আর শিরার কাজ কি? শিরার কাজ হচ্ছে হৃৎপিণ্ডে নিয়ে আসা। তো শিরার কাজ কি করবে? রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসবে। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, মানে
ব্যতিক্রম তো এখানে সব জায়গায় থাকে, এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে একটা ধমনী এমন থাকে, ধমনীর কাজ হচ্ছে রক্তকে বাইরের দিকে নিয়ে যাওয়া, কিন্তু এখানে একটা ব্যতিক্রমী ধমনী আছে যেটা রক্তকে বাইরের দিকে না, হৃৎপিণ্ডের ভেতরে নিয়ে আসে। তার নাম হচ্ছে ফুসফুসীয় আহ একটা সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধমনীর কাজ হচ্ছে বাইরের দিকে নিয়ে যাওয়া, আর শিরার কাজ হচ্ছে রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসা। তো ধমনী সবসময় কাকে নিয়ে ডিল করে? অক্সিজেনযুক্ত রক্তকে। শিরা সবসময় কাকে নিয়ে ডিল করে? কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্তকে। ব্যতিক্রমটা এখানে নেই, ব্যতিক্রমটা এখানে আছে। এখানে আছে ব্যতিক্রম। কিরকম ব্যতিক্রম দেখো, এখানে ধমনী সবসময় অক্সিজেনযুক্ত রক্তকে নিয়ে ডিল করে, ঠিক আছে, বাট একটা ধমনী এমন আছে যেটা অক্সিজেনযুক্ত রক্তকে নিয়ে ডিল করে না, সেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে নিয়ে ডিল করে। সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আহ ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী, দেখো ফুসফুসীয় ধমনীর মাধ্যমেই লাস্টে রক্তটা কি করে? হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায়। ফুসফুসে যায়, তার জন্য তার নাম ফুসফুসীয় ধমনী। তো এটা হচ্ছে একটা ব্যতিক্রম, যেটার মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত মানে ধমনীর মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড সংবাহিত হয়, ডাই অক্সাইড সংবাহিত হয়, এটা একটা ব্যতিক্রম। ঠিক আছে, দেখো ইংলিশে বলে পালমোনারি আর্টারি। আর যেই আহ, ইয়ার মাধ্যমে যেটার মাধ্যমে ফুসফুস থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে, স্টার্টিংটা হয় কাকে দিয়ে? ফুসফুসীয় শিরা দিয়ে। তো শিরা কি জানি আমরা? শিরা হচ্ছে কাকে নিয়ে ডিল করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে নিয়ে ডিল করে। ফুসফুস থেকে যে রক্তটা হৃৎপিণ্ডে নিয়ে আসে, এটা কি নিয়ে আসে? ফুসফুসীয় শিরা। তো ফুসফুসীয় শিরা এখানে কাকে নিয়ে ডিল করছে? অক্সিজেন যুক্ত রক্তকে নিয়ে ডিল করছে, এটা হচ্ছে ব্যতিক্রম। শিরার একটা ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় শিরা, যেটা অক্সিজেন যুক্ত রক্তকে নিয়ে ডিল করে। ধমনীর একটা ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনী, যেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে নিয়ে ডিল করে। এই দুইটা ছাড়া যত সমস্ত শিরা আছে শিরা আছে সেই সমস্ত শিরা সবসময় কাকে নিয়ে ডিল করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে, নীল রক্ত, দূষিত রক্ত। আর যে সমস্ত ধমনী আছে সবগুলা ধমনী কি করে? কাকে নিয়ে ডিল করে? অক্সিজেন যুক্ত রক্তকে। ধমনী ফুসফুস থেকে, হৃৎপিণ্ড থেকে বাইরের দিকে নিয়ে যায় রক্তকে বডির পুরো অংশে। বডির সমস্ত অংশ থেকে বডির সমস্ত অংশ থেকে রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসে কে? আবার হৃৎপিণ্ডে মানে হৃৎপিণ্ডে নিয়ে আসে কে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে, শিরা। দেখো ক্লিয়ার? আমাদের এখন তাহলে ক্লিয়ার হয়ে গেল এটা। সিম্পল ব্যাপার, তুমি সিম্পল ভাবে বুঝতে হবে। এই যে পুরো প্রসেসটা এমন ভাবে করবে, এই ভিডিও যদি একবার দেখে বুঝতে অসুবিধা হয়, হতে পারে অনেকের মনে হতে পারে যে এটা ক্লিয়ার হয়নি। এই ভিডিও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, দুইবার যদি দেখো, তিনবার যদি দেখো, অবশ্যই এই পুরো প্রসেস তুমি শিখে নিতে পারবে। আর এই পুরো প্রসেস তোমার মাথায় থাকলে এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক তুমি আনসার করতে পারবে। অনেক ধরনের কোশ্চেন হতে পারে এই পুরো প্রসেস থেকে। এখানে দেওয়া আছে কিছু এই যে ব্যতিক্রমগুলা দেওয়া আছে। নরমালি আর্টারি কি করে? অক্সিজেনের যুক্ত রক্তকে হার্ট থেকে বাইরে নিয়ে যায়। আর ভেন কি করে? ডিঅক্সিজেনের যুক্ত রক্তকে, ডিঅক্সিজেনেটেড রক্তকে ব্লাড থেকে মানে হার্টে নিয়ে আসে রক্তকে। ব্যতিক্রম কি? পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী, পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা, যেটা উল্টো কাজ করে। এইবার আমরা পড়বো, এইবার দেখো, এইবার যখন তুমি শিরা ধমনী পড়বে, তোমার দেখবে একদম ক্লিয়ার, তুমি সবকিছু খেয়াল করো। এইবার তুমি একটা একটা করে খেয়াল করো, শিরা, ধমনী আর শিরা। ধমনী যেহেতু অক্সিজেন যুক্ত রক্তকে নিয়ে ডিল করে, আমি এখানে লাল বানালাম এটার কালার, আর এটার কালার বানালাম আমি কি? নীল, ভেইন। আর এটা হচ্ছে রক্তজাল। এখানে আর্টারি কি করে, মানে ধমনী কি করে? হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরের দিকে নিয়ে যায়, হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরের দিকে নিয়ে যায়, ক্লিয়ার? শিরা কি করে? রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। বুঝলাম আমরা, শিরা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে শরীরের বিভিন্ন অংশ থেকে, কোষ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, শিরা ও ধমনী থেকে রক্তের আদান প্রদান হয়। মানে শিরা আর ধমনী, দেখো শিরা, ধরো এই হচ্ছে শিরা, এই হচ্ছে ধরো ধমনী। ধমনী, আর্টারি, এই হচ্ছে শিরা, এই হচ্ছে শিরা, vein। এই ধমনী আর শিরার মাঝখানে, এই ধমনী আর শিরার মাঝখানে অনেক অনেক বড় নেটওয়ার্ক থাকে, জাল থাকে, এগুলোকে বলে রক্তজালক। এই ধমনী এবং শিরার মধ্যে কানেকশন কে করাবে? এই যে ক্যাপিলারি করাবে।
তো এই ধমনী থেকে রক্ত নেওয়া, শিরা থেকে রক্ত নেওয়া, শিরাকে রক্ত দেওয়া, ধমনীকে রক্ত দেওয়া, এগুলা কে করে? রক্তজালক করে। তো রক্তজালকের মধ্যে দিয়ে মানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, সব ধরনের রক্তই প্রবাহিত হয়। তারপরে দেখো ধমনী কি করে? অক্সিজেন যুক্ত রক্ত, বিশুদ্ধ রক্ত পরিবহন করে। বিশুদ্ধ রক্তকে কি করে? এটা পরিবহন করে, অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত পরিবহন করে। আর বেন কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত বিশুদ্ধ রক্ত পরিবহন করে। আর এটা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড দুটো রক্তই পরিবহন করে। দেখো ধমনী এখানে মেইন কাজটা আমাদের শরীরের জন্য, ধমনীর কিন্তু বেশি গুরুত্ব, কিন্তু বেশি। দেখো ধমনীকে মানে মানে এই যে আমাদের যে মানে ধমনী থাকে, ধমনীর মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত মানে সংবাহিত হয়। এবার অক্সিজেন যুক্ত রক্তকে সংবাহিত করতে হলে খুব জোরে পাম্প করতে হবে। শিরার কাজ কি? শিরার কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে, মানে শিরার কাজ হচ্ছে তোমার এই যে মানে হৃৎপিণ্ডকে মানে রক্তকে হৃৎপিণ্ড নিয়ে আসা, রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসা। তো রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসার জন্য এত এনার্জি দরকার পড়ে না, এত প্রেসার দরকার পড়ে না। কিন্তু হৃৎপিণ্ড থেকে যখন পুরো দেহে রক্ত প্রবাহিত হবে, তখন কিন্তু প্রচুর পরিমাণে প্রেসারের দরকার, এনার্জির দরকার। তো সেই এনার্জি দিলে, মানে ধরো একটা পাইপ আছে, জলের পাইপ, পাইপটা হচ্ছে চিকন, থিন, মানে পাতলা পাইপে কিন্তু তুমি বেশি প্রেসার দিতে পারবে না। তো ধমনীর যে ওয়ালটা থাকে, ধমনীর ওয়ালটা ঠিক থাকে, অনেকটা পুরু থাকে। কেন? কারণ ধমনীর মধ্যে হৃৎপিণ্ড কি করে? খুব জোরে প্রেস করে, খুব জোরে প্রেসার দেয়। খুব জোরে প্রেসার দেওয়ার কারণে এটা যাতে ফেটে না যায়, এটা যাতে ওই যে প্রেসারটা যাতে সহ্য করতে পারে, তার জন্য ধমনীর যে প্রাচীর থাকে, ধমনীর ওয়াল থাকে, সেটা পুরু থাকে। আর শিরার ওয়াল কি থাকে? শিরার ওয়াল পাতলা থাকে, তার মধ্যে প্রেসার কম থাকে। তো শিরার তেমন কোনো কাজ নেই। শিরার কাজ শুধুমাত্র কোষ থেকে লাংসে নিয়ে আসা, কোষ থেকে কোথায়? লাংসে নিয়ে আসা শিরার কাজ, রক্তকে। তো এখানে এখানে বলছে যে আহ অতিরিক্ত চাপ ও দ্রুত বেগে রক্ত প্রবাহিত হয়। ধমনীর মধ্যে দিয়ে, ধমনীর মধ্যে অতিরিক্ত চাপ থাকে, প্রেসার থাকে, দ্রুত কি করে? দ্রুত বেগে রক্তকে প্রবাহিত করে। শিরার মধ্যে নিম্ন চাপ থাকে, ধীরে ধীরে রক্ত প্রবাহিত হয়। শিরার কাজ কি? শিরার কাজ হচ্ছে শুধুমাত্র আমরা যে কার্বন ডাই অক্সাইড, ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে পাস করানো। মেইন কাজ হচ্ছে ধমনীর। শিরা হচ্ছে যেটা আমাদের মানে কার্বন ডাই অক্সাইড যেটা উৎপন্ন হলো, সেটা কিন্তু শরীর থেকে বার করতে হবে, সেটার জন্য হেল্প করে শুধু শিরা। ঠিক আছে? আচ্ছা, আর রক্তচাপের মধ্যে দিয়ে মধ্যম গতিতে ও মধ্যম চাপে রক্ত প্রবাহিত হয়, মিডিয়াম থাকে। শিরা ধমনীর মিডলে থাকে, তো এটার মধ্যে মিডিয়াম থাকে প্রেসার এবং ফ্লো। ধমনীর প্রাচীর কি হয়? পুরু থাকে ও মসৃণ থাকে। পুরু এবং মসৃণ কেন সেটা বললাম? বেশি প্রেসার সামলানোর জন্য এটার প্রাচীর পুরু থাকে। আর শিরার প্রাচীর কি থাকে? পাতলা ও মানে অমসৃণ থাকে। আর এর প্রাচীর খুবই পাতলা। পাতলা কেমন পাতলা? দেখো রক্তজালকের যে প্রাচীর, এটা কিন্তু ওয়ান সেল থিক, মানে একটা সেল বিশিষ্ট পুরু, একটা সেল। তুমি বুঝে দেখো কতটুকু সেল, খুবই পাতলা, মানে কতটুকু থিন, এটা ওয়ান সেল থিক। ঠিক আছে? বা ওয়ান সেল থিক বলে এটাকে। এর মধ্যে কোনো কপাটিকা থাকে না, কোনো ভালভ থাকে না, কোনো ভালভ থাকে না, এটার মধ্যে ভালভ থাকে। এখন কোশ্চেন হচ্ছে ভালভ কেন থাকে? দেখো এই হচ্ছে, ধরো ধমনীর কথা বলি আমি। ধমনী কি করে? হৃৎপিণ্ড থেকে রক্তকে বাইরের দিকে নিয়ে যাবে, হৃৎপিণ্ড অলরেডি প্রচুর পরিমাণে প্রেসার দিয়ে ধমনীর মধ্যে দিয়ে রক্তকে পাঠাচ্ছে। তাহলে ওই রক্ত কিন্তু আবার ব্যাকফ্লো হতে পারবে না। ওই রক্ত কি করতে পারবে না? ব্যাকফ্লো হতে পারবে না, উল্টা দিকে ফিরে আসতে পারবে না, কারণ প্রচুর পরিমাণে প্রেসার থাকে, প্রচুর পরিমাণে ফ্লো থাকে। তার জন্য ধমনীর মধ্যে কোনো ভালভের দরকার নেই, কপাটিকা দরকার নেই। কিন্তু শিরার মধ্যে কপাটিকা থাকে। কপাটিকা কিরকম ভাবে থাকে? দেখো, ধরো এই হচ্ছে একটা শিরা, ধরো উপরের দিকে যাচ্ছে, তো এরকম ভাবে একটা কি কি থাকে? এরকম ভাবে ভালভ থাকে, দুই দিক থেকে এরকম ভাবে ভালভ থাকে, তো রক্ত ধরো নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, তো এরকম ভাবে থাকে না, এরকম ভাবে থাকে। তারপর ধরো রক্ত উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম ভাবে ভালভ থাকে। তো ভালভ কি করে? নরমালি ভালভটা ওপেন থাকে। রক্ত যখন নিচে থেকে উপরে, যখন উপরের দিকে উঠবে, যখন মানে হৃৎপিণ্ডের দিকে রক্ত প্রবাহিত হবে, তখন ভালভ ওপেন থাকবে। কিন্তু
ভালভ কিন্তু যদি ব্যাকফ্লো হওয়া স্টার্ট করে আবার রক্ত, তখন কিন্তু ভালভ আবার বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তুমি দেখো শিরার মধ্যে কিন্তু রক্তের এত প্রেসার থাকে না, খুব স্লো স্পিডে প্রবাহিত হয়। এবার এটা যদি কখনো যদি ব্যাকফ্লো করা স্টার্ট করে, ব্যাকফ্লো করা স্টার্ট করে, তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। ব্যাকফ্লো যেমন ধরো আমাদের পা থেকে হৃৎপিণ্ডে, পা থেকেও কিন্তু রক্ত হৃৎপিণ্ডে আসে। আমাদের শরীরে পায়ের মধ্যে সেল আছে, পায়ের মধ্যেও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে বিভিন্ন সেলে, এখান থেকেও রক্ত উপরের দিকে আসছে। এবার পা থেকে যদি রক্ত উপরের দিকে আসে গ্রেভিটেশনের এগেইনস্টে, তাও রক্তের আবার প্রেসার কম, হালকা প্রেসারে, এটা যদি নিচের দিকে ব্যাকফ্লো হওয়া স্টার্ট করে, আমাদের তো পুরো প্রসেসই, পুরো লাইফের প্রসেসই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে না? তো এই যে ব্যাকফ্লোকে আটকানোর জন্য এই শিরার মধ্যে কি থাকে? কপার টিকা থাকে। এই ব্যাকফ্লোকে আটকানোর জন্য শিরার মধ্যে কি থাকে? কপার টিকা থাকে। ঠিক আছে? আর ক্যাপিলারির মধ্যে কপার টিকা দরকার পড়ে না, ক্যাপিলারির মধ্যে ব্যাকফ্লো হয় না। আশা করি বুঝতে পেরেছো। ধমনীর প্রাচীর পুরু মানে ঠিক, শিরার প্রাচীর হচ্ছে কি? শিরার প্রাচীর হচ্ছে মানে পাতলা, থিন। ধমনীর মধ্যে প্রেসার বেশি, শিরার মধ্যে প্রেসার কম। এটার মধ্যে কপার টিকা থাকে না, দরকার পড়ে না তাই নেই, এটার মধ্যে দরকার আছে তাই কপার টিকা আছে। পুরো জিনিসটা এখানে দেওয়া আছে ইংলিশে, কি কি আছে এখানে। বাইরের দিকে অ্যাওয়ে ফ্রম হার্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে রিটার্নস টু হার্ট, ব্রেনের মধ্যে, হার্টের মধ্যে আবার নিয়ে আসে ব্লাডকে। এটা হচ্ছে বোথ এক্সচেঞ্জে হেল্প করে এটা। আর এটা হচ্ছে রিচ ইন অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন, এটা অক্সিজেন রিচ থাকে। যারা ইংলিশে আছে, ইংলিশে বুঝতে অসুবিধা তাদের জন্য এটা, এখানে অক্সিজেন রিচ থাকে, এটা এটা কার্বন ডাই অক্সাইড রিচ থাকে মেইন। তারপরে এখানে বোথ থাকে, এটা O2 CO2 বোথ থাকে। এটা হাই প্রেসার থাকে, হাই প্রেসার, আর এটা হাই প্রেসার পাম্প করে, হার্ট পাম্প করে, তার জন্য হাই প্রেসার থাকে। আর এটা লো প্রেসার থাকে। ঠিক আছে? কারণ এখানে প্রেসার করার জন্য কেউ নেই, এটা মডারেট প্রেসার। আর্টারি ওয়াল কি থাকে? থিক থাকে আর ইলাস্টিক থাকে। আর এটার ওয়াল কি থাকে? থিন থাকে আর লেস, কম ইলাস্টিক থাকে। আর এটা ভেরি থিন, খুবই থিন থাকে, ওয়ান সেল থিকনেস এটা। আর্টারিজ এর মধ্যে বাল্ব নট প্রেজেন্ট, ভেইনস এর মধ্যে বাল্ব প্রেজেন্ট, মানে ব্লাডের ব্যাক ফ্লোকে আটকানোর জন্য। আর এটার মধ্যে অ্যাবসেন্ট। হয়ে গেছে তাহলে পুরো পুরো প্রসেসটা। আমি তারপরও এক সাইডে করে লাইনগুলো লিখেছি। এখন যদি তুমি, আমি এখানে এগুলো আর পড়াবো না, সবকিছু অলরেডি হয়ে গেছে। তো আমাদের এখানে চারটা চেম্বার, লেফট সাইড আর রাইট সাইড কেন থাকে, চারটা চেম্বার কেন থাকে এখানে? মানে যাতে অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাতে একসঙ্গে মিশে না যায়, তার জন্য দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে, একটা লেফট একটা রাইট, দুইটা ডিফারেন্ট, চারটা চেম্বার থাকে। left মানে ডান মূলিন্দ ডান নিলয়, বাম মূলিন্দ বাম নিলয়, চারটা চেম্বার থাকে। তো এই চারটা চেম্বার থাকার কারণে কি করে, আমাদের যে অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত একসঙ্গে মিশে যায় না কখনো, পুরোটা আলাদা আলাদা মানে প্রসেস হয়। আচ্ছা, এগুলা সব আছে যেগুলো আমি ডিসকাস করেছি, এগুলো সব এখানে আছে, পড়লে বুঝতে পারবে। যদি না বুঝতে মানে আমার এক্সপ্লেনেশন বুঝতে অসুবিধা হয়, তাহলে লাইনগুলো পড়লে ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে? এগুলো আমি আর করছি না এখানে। তো পুরো প্রসেসটা এখানে শর্ট ফর্মে দেওয়া আছে। মানে আমি চাইছি তোমরা যাতে এখান থেকে বুঝে যাও পুরো প্রসেসটা কিভাবে হচ্ছে। আমি আবার বলছি, অক্সিজেন, ফুসফুস থেকে অক্সিজেন, মানে ফুসফুসে অক্সিজেন আসলো, অক্সিজেন যুক্ত রক্ত কোথায় গেল? হৃৎপিণ্ডে গেল। কার মাধ্যমে? ফুসফুসীয় শিরার মাধ্যমে, ফুসফুসীয় শিরার মাধ্যমে। ঠিক আছে? হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ড থেকে মহাধমনীর মাধ্যমে কোথায় গেল? মহাধমনী কোনটা? আউলটা, আউলটা বা মহাধমনী। মহাধমনীর মাধ্যমে কোথায় গেল রক্ত? বিভিন্ন কোষের, বিভিন্ন শরীরের বিভিন্ন কোষ দেখা গেল। কোষ দেহ থেকে শক্তি উৎপন্ন হলো, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে মহাশিরার মাধ্যমে কোথায় নিয়ে আসে? ফুসফুসে। ফুসফুস থেকে আমরা আবার ইনহেল করে বাইরে বের করে দিই। পুরো প্রসেসটা একটা ফ্লোচার্টের মধ্যে দেওয়া আছে। টাইপস অফ সার্কুলেশন ইন এনিমাল। এনিমালের সার্কুলেশনের টাইপ, দুই ধরনের সার্কুলেশন থাকে, একটা হচ্ছে মুক্ত সংবহন, একটা হচ্ছে বদ্ধ সংবহন। একটা হচ্ছে মুক্ত সংবহন, একটা হচ্ছে বদ্ধ সংবহন। মুক্ত সংবহন হচ্ছে যেমন কিছু কিছু প্রাণী থাকে যেগুলো কি করে, কেবল রক্তবাহে আবদ্ধ না থেকে দেহগহ্বর বা সিলোম নামে ফাঁকা জায়গায় যুক্ত হয়ে দেহকোষের সংস্পর্শে আসে এবং পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে, তাকে মুক্ত সংবহন বলে। যেমন চিংড়ি, আরশোলা, ঝিনুক, শামুক প্রভৃতি প্রাণীর ক্ষেত্রে মুক্ত সংবহন। আমাদের মানুষের যে সংবহন দেখা যায়, যেটা আমরা বললাম, সেটাকে বলা হয় বদ্ধ সংবহন। এই যেই সংবহন তন্ত্রে রক্ত সবসময় রক্তবাহ হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থাকে, কখনোই দেহগহ্বরে প্রবাহিত হয় না।
মানে আমাদের কিন্তু রক্ত সবসময় একই থাকে, এই যে রক্তবাহ আর্টারি ভেইন এইসব রক্ত জালক এইসব জায়গার মধ্যে কি থাকে, আমাদের মানে রক্ত থাকে, দেহের অন্যান্য অংশে রক্ত কিন্তু যায় না। কিন্তু মানে এই ধরনের সংবহনকে বদ্ধ সংবহন বলে, ক্লোজড সার্কুলেশন বলে, ক্লোজড সার্কুলেশন বলে। আর এই সার্কুলেশনকে কি বলে, ওপেন সার্কুলেশন বলে। ওপেন সার্কুলেশন, ওপেন সার্কুলেশনে কি হয়, ওপেন সার্কুলেশনে কি হয় তোমার পুরো দেহ গহ্বরের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, ঠিক আছে। ডাবল সার্কুলেশন আর সিঙ্গেল সার্কুলেশন। তো ডাবল সার্কুলেশন মানে কি, দেখো দ্বিচক্রী সংবহন, বাংলায় লিখতে হবে এটা বলে দ্বিচক্রী সংবহন, এটা বলে একচক্রী সংবহন। দ্বিচক্রী সংবহন কেন, দেখো আমাদের হৃৎপিণ্ডে রক্ত কয়বার আসে তুমি চিন্তা করো। এই একবার ফুসফুস থেকে রক্ত আসে, ফুসফুস থেকে রক্ত আসে, অক্সিজেনযুক্ত রক্ত বাদিকে আসে, বাদিকে আসার পর সেখান থেকে পাম্প করে সারা দেহে রক্ত যায়, সারা দেহ থেকে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আবার হৃৎপিণ্ডে আসে, আবার হৃৎপিণ্ডে আসে, সেখান থেকে পাম্প করে আবার ফুসফুসে পাঠায় রক্ত। তাহলে আমাদের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত কয়বার আসে, দুইবার আসে, দুইবার আসে, দুইবার আবার বেরিয়ে যায়। তার জন্য আমাদের যে সার্কুলেশন সেটাকে বলা হয় ডাবল সার্কুলেশন। তো ডাবল সার্কুলেশন বলে। আর কিছু কিছু প্রাণী আছে যাদের সিঙ্গেল সার্কুলেশন, যাদের এরকম আলাদা আলাদা চেম্বার থাকে না, এতগুলো প্রকোষ্ঠ থাকে না, তাদের ক্ষেত্রে সিঙ্গেল সার্কুলেশনের মাধ্যমে কি হয়, পুরো প্রসেস সম্পূর্ণ হয়। যেমন মাছের ক্ষেত্রে সিঙ্গেল সার্কুলেশনের মধ্যে, মানে মাছের দেহ, আমাদের ক্ষেত্রে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত একসঙ্গে মিশতে পারবে না, কিন্তু মাছের ক্ষেত্রে দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত মিশে গেলে কোনো সমস্যা নেই, তাদের কোনো সমস্যা হবে না। তো আমাদের সমস্যা আছে, তার জন্য আমাদের চারটা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে। তো সিঙ্গেল সার্কুলেশন, ব্লাড পাসেস অনলি ওয়ান্স থ্রু দ্য হার্ট, মানে যদি হৃৎপিণ্ডের মধ্যে রক্ত একবার প্রবাহিত হয় তাকে বলে সিঙ্গেল সার্কুলেশন। তো দেখো কার কার সিঙ্গেল আর ডাবল সার্কুলেশন আছে। বার্ডস মানে পাখি, ম্যামলস মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, বার্ডস আছে আর ম্যামলস মানে স্তন্যপায়ী প্রাণীর হার্ট চেম্বার প্রকোষ্ঠ কয়টা, চারটা। আর তার সার্কুলেশন কি হয়, ডাবল সার্কুলেশন, ডাবল সার্কুলেশন বা দ্বিচক্রী সংবহন। আর বডি টেম্পারেচার রেগুলেশন, ওয়ার্ম ব্লাডেড, আমাদেরকে বলে ওয়ার্ম ব্লাডেড এনিম্যাল। আমরা ওয়ার্ম ব্লাডেড এনিম্যাল মানে কি, দেখো ওয়ার্ম ব্লাডেড এনিম্যাল মানে হচ্ছে আমরা কি করি, আমাদের শরীরে যে টেম্পারেচার আছে, টেম্পারেচার কিন্তু আমাদের মেইনটেইন করতে হয়। যেমন ধরো তুমি 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 রোদে গিয়ে দাঁড়ালে, গরমের দিন আসছে, রোদে গিয়ে দাঁড়ালে তুমি আহ 10 মিনিট রোদে দাঁড়ালে তুমি কিন্তু আর সহ্য করতে পারবে না, কিন্তু তখন তুমি চাইবে তোমার শরীরকে ঠান্ডা লাগাতে। বেশি গরম হয়ে গেলে ঠান্ডা দরকার, বেশি ঠান্ডা হয়ে গেলে গরম দরকার। বেশি ঠান্ডা হয়ে গেলে আমাদের সোয়েটার পরতে হবে, জ্যাকেট পরতে হবে, শরীরের টেম্পারেচার আমাদের মেইনটেইন করতে হবে, ঠিক আছে। এটা ন্যাচারালি মেইনটেইন হয় না। এমন কিছু কিছু প্রাণী আছে যাদের টেম্পারেচার, শরীরের টেম্পারেচার নেচারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো সমস্যা হয় না, শীত হোক গরম হোক কোনো সমস্যা হয় না নরমাল টেম্পারেচারে, বুঝতে পারলে তো। এদের বলা হয় কোল্ড ব্লাডেড এনিম্যাল, কোল্ড ব্লাডেড। আমরা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড। আর কিছু কিছু প্রাণী আছে কোল্ড ব্লাডেড, তাদের ক্ষেত্রে ঠান্ডা গরম তাদের করতে হয় না, মেইনটেইন করতে হয় না, এটা ন্যাচারালি মেইনটেইন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো বলছে যে বার্ডস আর ম্যামলস, ম্যামলস মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, গরু ছাগল যা যা আছে স্তন্যপায়ী প্রাণী, যা যা চেনো তোমরা। এবার অ্যামফিবিয়ান, এটা হচ্ছে তোমার উভচর প্রাণী। উভচর প্রাণী যেমন ধরো ব্যাঙ, কয়টা প্রকোষ্ঠ আছে, তিনটা। এরপর আছে কি রেপটাইল মানে সরীসৃপ, ধরো সাপের কয়টা আছে তোমার প্রকোষ্ঠ, তিনটা। এই সমস্ত প্রাণীদের প্রকোষ্ঠ তিনটা, উভচর সরীসৃপের প্রকোষ্ঠ তিনটা করে আছে। আর এদের কোল্ড ব্লাডেড বলে, কোল্ড ব্লাডেড তোমার এনিমেল বলে। আর তাদের যে সার্কুলেশন কি হয়, পার্শিয়াল ডাবল সার্কুলেশন, ডাবল সার্কুলেশনও হয় না, সিঙ্গেল হয় না, পার্শিয়াল ডাবল হয়। তাদের ক্ষেত্রে দেখো তুমি খেয়াল করো, যেমন আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে তুমি চিন্তা করো কি থাকে, উপরে বামলিঙ্গ বাম নিলয়, নিচে বামলিঙ্গ ডানলিঙ্গ, বাম নিলয় ডান নিলয়। কিন্তু ফিশের ক্ষেত্রে কিন্তু এরকম থাকে না। ফিশের ক্ষেত্রে কিরকম থাকে, ফিশের ক্ষেত্রে ব্যাপারটা এরকম থাকে, উপরে থাকবে তোমার একটা থাকবে বামলিঙ্গ, এদিকে থাকবে ডানলিঙ্গ, আর নিচে কিন্তু নিলয়। তাদের ক্ষেত্রে নিলয় নিলয় কি থাকে, একটা নিলয় থাকে, একটা একটা কমন নিলয় থাকে। তো এইভাবে হয় তাদের তিনটা চেম্বার, বামলিঙ্গ ডানলিঙ্গ,
বামলিঙ্গ আর এদিকে থাকবে কি ডানলিঙ্গ, আর নীলয় কি থাকে, একটা কমন নীলয় থাকে, ডাবল ডাবল মানে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট নীলয় থাকে না তাদের। তো বুঝতে পারলে আশা করি এটা। তো কয়টা থাকে তাদের, তিনটা থাকে, তিনটা থাকে চেম্বার, কোল ব্লাডেড এনিমেল বলা হয় এগুলাকে। আর যেটা বলছি আমি একচক্রী সংবহন দেখা যায়, সিঙ্গেল সার্কুলেশন কার, ফিশের সিঙ্গেল সার্কুলেশন তাদেরও কোল ব্লাডেড এনিমেল বলে। তারপর আছে লসিকা। লসিকা এটা আহ রক্তের মানে অনেক সময় কি দেখা যায় দেখো, অনেক সময় কি হয় যে এই যে আর্টারি আছে, ভেইন আছে, এগুলোর মধ্যে দিয়ে যখন প্লাজমা প্লাজমা ব্লাড ব্লাড সেল যখন প্রবাহিত হয়, তখন কিছু কিছু ওই যে অন্তঃকোষীয় স্থান আছে, অন্তঃকোষীয় স্থান, এই অন্তঃকোষীয় স্থানে কিছু কিছু পড়ে যায়, ঠিক আছে, কিছু কিছু অংশ পড়ে যায়। দেখো কি বলছে, অপর এক ধরনের তরল সংবহনে অংশগ্রহণ করে একে লসিকা বা কলারস বলে। রক্তজালকগুলোর প্রাচীরে উপস্থিত ছিদ্রগুলোর সাহায্যে কিছু পরিমাণ রক্তরস, প্রোটিন এবং রক্তকোষগুলো রক্ত থেকে মুক্ত হয়ে কলায় অন্তঃকোষীয় স্থানে বেরিয়ে আসে, এসে কলারস বা লসিকা গঠন করে। মানে ধরো রক্তজালক কি থাকে, অনেক পাতলা থাকে, ওয়ান সেল ঠিক থাকে। তো এই এই রক্তজালক থেকে কিছু অংশ মানে কিছু এই যে এগুলা থাকে, এগুলা থেকে কিছু কিছু বেরিয়ে যায় অন্তঃকোষীয় স্থানে, মানে দুইটা কোষের স্থানে কি করে বেরিয়ে যায়, বেরিয়ে 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 আলাদা একটা লিপিড গঠন করে, তাকে কি বলে, লসিকা। এই লসিকার মধ্যে কি থাকে, রক্তরস, প্রোটিন, এগুলা রক্তকোষ এগুলা সব থাকে, ঠিক আছে। কিন্তু দেখো, some components of blood leak through pores in walls of capillaries, কি কি থাকে, প্লাজমা থাকে, প্রোটিন থাকে, ব্লাড সেল থাকে, সব কিছু থাকে, কিন্তু আর বেশি থাকে না, রেড ব্লাড সেল থাকে না। কিন্তু এই কারণে লসিকার রং কিন্তু লাল হয় না। এই কারণে লসিকার রং লাল হয় না, লসিকা হচ্ছে একটা কালারলেস ফ্লুইড। কারণ লসিকার মধ্যে সবকিছু আসে কিন্তু আরবিসি আসে না, আরবিসি না আসলেই এটার কালার রেড হবে না, ঠিক আছে। লসিকা কি কালারলেস ফ্লুইড, বুঝতে পারলে তাহলে এটা। এটি রক্তে রক্তরস বা প্লাজমার মধ্যে, কিন্তু এটি বর্ণহীন হয় এবং এতে কম পরিমাণ প্রোটিন থাকে। মেইনলি প্রোটিন থাকে ব্লাডের মধ্যে। তো যেহেতু ব্লাড থেকে কিছু কিছু ব্লাড বাইরে বেরিয়ে যায় মানে লসিকা গঠন করে, লসিকাতেও প্রোটিন থাকে বাট ব্লাড থেকে কম থাকে প্রোটিন লসিকাতে। লসিকা বহিঃকোষীয় স্থান থেকে লসিকা জালকে পরিবাহিত হয়, যা পরস্পর যুক্ত হয়ে বড় লসিকা বাহক গঠন করে এবং যা পরিবেশে বড় শিরায় উন্মুক্ত হয়। এই বিভিন্ন লসিকা মানে লসিকা জালক থেকে কি হয়, পরস্পর যুক্ত হয়ে লসিকা বাহক বাহক লসিকা বাহক গঠন করে। এই লসিকা বাহক পরে গিয়ে কি হয়ে যায়, মানে এই যে বড় শিরা থেকে শিরার মধ্যে উন্মুক্ত হয়ে যায়, শিরার সঙ্গে গিয়ে মিশে যায়। তারপর লসিকা পাচিত ও শোষিত ক্ষুদ্রান্ত থেকে পরিবহন করে এবং বহিঃকোষীয় স্থান থেকে অতিরিক্ত তরল রক্তে পাঠায়। মনে রাখবে এগুলা, ক্লিয়ার এগুলা আসলে। তাহলে আর কোনো সমস্যা নেই, পুরো চ্যাপ্টার আমাদের ক্লিয়ার হয়ে গেল। পুরো চ্যাপ্টার আমাদের ক্লিয়ার হয়ে গেল। উদ্ভিদের সংবহন আমরা অলরেডি পড়ে নিয়েছি। আমরা এখন কিছু কোশ্চেন ডিসকাস করব, তাহলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। দেখো কি কি কোশ্চেন এসেছে, এবার দেখো ম্যাক্সিমাম কোশ্চেন তুমি আনসার করতে পারবে। এবার তুমি ম্যাক্সিমাম কোশ্চেন আনসার করতে পারবে, আমি বলবো না যে 100% তুমি আনসার করতে পারবে, যতই তুমি থিওরি পড়ো না কেন 100% আনসার মানে 80% 90% আনসার তুমি করতে পারবে। 100 থিওরি ভালো করে পড়লে 100% আনসার করতে গেলে তোমার এমসিকিউ আরো পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আরো বেশি বেশি পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে নেক্সট চ্যাপ্টার কি নিয়ে আসবে। আমি প্ল্যান করেছি যে কেমিস্ট্রি নিয়ে আসবো নেক্সট চ্যাপ্টার, মেটালস এন্ড নন মেটালস বা এসিড এন্ড বেস এরকম ওয়ান শট নিয়ে আসবো। আর তোমরা জানাবে কমেন্ট করে কেমিস্ট্রি চাও নাকি বায়োলজি। ফিজিক্সটা একটু পরে করাবো, ফিজিক্সটা আমাদের টাইম লাগবে না বেশি, ফিজিক্স ডেইলি ডেইলি একটা একটা করে চ্যাপ্টার আমি করিয়ে দিতে পারবো, ফিজিক্সে টাইম লাগবে না, ফিজিক্স নিয়ে নো টেনশন। তোমরা জানাবে যে নেক্সট চ্যাপ্টার কি বায়োলজি নিয়ে আসবো নাকি কেমিস্ট্রি নিয়ে আসবো, তাহলে সেটার উপরে বেস করে আমি 2-3 দিনের মধ্যে আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো। বলতে প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কোথায় রক্ত উৎপন্ন হয়, হৃৎপিণ্ডে, যকৃতে, লোহিত, অস্থিমজ্জায়। আনসার হবে অপশন সি, রেড বোন মেরুতে ব্লাড প্রডিউস হয়। দেখো ডাব্লিউবিসি কোথায় বুঝলে, ডাব্লিউবিসি রক্ত ও লসিকায়, রক্ত সাধারণ কলার রসে, রক্ত লসিকা ও সাধারণ কলার রসে, তিন অপশন সি হবে ডাব্লিউবিসি। দেখো ডাব্লিউবিসি ব্লাডেও থাকে, লিম্ফেও থাকে, মানে রক্ত ইয়ার লসিকার মধ্যেও থাকে, কারণ লসিকার মধ্যেও কিন্তু আরবিসি বাদে সবগুলা বের হয়। লসিকার মধ্যে আরবিসি থাকে না কিন্তু বাকি সব থাকে। আর বিভিন্ন জেনারেল যে টিস্যু থাকে, জেনারেল টিস্যুর মধ্যেও ডাব্লিউবিসি থাকে, কারণ ডাব্লিউবিসি সব জায়গায় থাকতে হয়। ডাব্লিউবিসির কাজ কি, ডাব্লিউবিসির কাজ হচ্ছে রক্ত তঞ্চনে ব্যাপারে, মানে ভ্যাসকুলার সাথে রক্ত কণিকা হেল্প করে। তারপরে তোমার যে আছে বিভিন্ন রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধের বিরুদ্ধে কাজ করতে লাগে। তো
সব জায়গায় শরীরের সব জায়গায় এটা থাকতে লাগে, সবগুলা অংশ সবগুলা টিস্যুর মধ্যে থাকতে লাগে। তারপর দেখো কি বলছে, বাইপাসপিড বাল্ব দ্বিপত্র কপাটিকা থাকে হৃৎপিণ্ডে, দ্বিপত্র কপাটিকা থাকে বাঁদিকে বামলিঙ্গ বামলিঙ্গ আর বাম নিলয়ের মাঝে, আর কোথায় হৃৎপিণ্ডের বাম দিকে। নেক্সট দেখো, উদ্ভিদে যার যার মাধ্যমে সংবহন হয়, উদ্ভিদে কার মাধ্যমে সংবহন হয়, উদ্ভিদের সংবহন হয় জাইলেমও আছে ফ্লোয়েমও আছে, অপশন এ ও বি দুটোই কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোন রক্তনালীতে অক্সিজেনযুক্ত রক্ত সংবাহিত হয়? পালমোনারি আর্টারি। দেখো আমরা পড়েছিলাম অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় আর্টারি দিয়ে মানে ধমনী দিয়ে, কিন্তু এটার একটা ব্যতিক্রম হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি মানে যে দেখো ইংলিশে দিয়েছি কিন্তু নাম, তুমি যদি মহাধমনী করে যাও, এটার নাম কি ছিল, এটা নাম ছিল তোমার ফুসফুসীয় ধমনী, আমার ছিল ফুসফুসীয় ধমনী, এনসিটিভি ফুসফুসীয় ধমনী দিয়েছে। তারপরেও কিন্তু পরীক্ষা হলে পালমোনারি ধমনী এসেছে, ইংলিশ টার্মটা দিয়েছে। তো পালমোনারি ধমনী দিয়ে বা পালমোনারি আর্টারি দিয়ে কি সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। পালমোনারি আর্টারি দিয়ে লাস্টে রক্তটা বেরিয়ে যায়, হৃৎপিণ্ড থেকে লাস্টে রক্তটা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায় কোনটা দিয়ে? পালমোনারি আর্টারি দিয়ে, সমৃদ্ধ রক্ত। তো অক্সিজেন যুক্ত রক্ত বলেছে, অপশনে হবে না। যে কোনো শিরা, যে কোনো শিরা দিয়ে কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় না, শুধুমাত্র পালমোনারি ভেইন। যদি এখানে পালমোনারি ভেইন দিত কোনো অপশনে, পালমোনারি ভেইন, তাহলে আমরা বুঝতাম যে এটা হবে আনসার। অক্সিজেন যুক্ত রক্ত যদি পরিবহন করে শিরা, সেটা হবে কি পালমোনারি ভেইন বা মহাশিরা। শুধুমাত্র মহাশিরা এই অক্সিজেন যুক্ত রক্তকে পরিবহন করে, আর কেউ কোনো শিরা করে না, ঠিক আছে? বা যদি কোনো ধমনী দিত, ধমনীও হতো নরমাল ধমনী। আচ্ছা, এখানে বলছে হেপাটিক শিরা, হেপাটিক শিরা করে না। হেপাটিক শিরার কাজ হচ্ছে তোমার মানে লিভার থেকে রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসা হচ্ছে হেপাটিক শিরার কাজ। লিভার থেকে রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসা হচ্ছে কি হেপাটিক শিরার কাজ। সুপেরিয়র ভেনা কাভা, এটা পড়েছিলাম সবচেয়ে বড় সুপেরিয়র ভেনা কাভা। সুপেরিয়র ভেনা কাভা সবচেয়ে বড় যে মানে শিরা থাকে এটা হচ্ছে মহাশিরা। মহাশিরা দিয়ে নরমালি কার্বন ডাই অক্সাইড রক্ত সংবাহিত, ঠিক আছে? যদি বলতো যে পালমোনারি ভেইন, সরি এটা মহাশিরা না, সরি ভুল করেছি, এটা ফুসফুসীয় শিরা। পালমোনারি মানে ফুসফুসীয়। ফুসফুসীয় শিরা যদি দিত তাহলে আমাদের আনসার হতো। ফুসফুসীয় শিরা দিয়ে একমাত্র অক্সিজেনযুক্ত রক্ত সংবাহিত হয় শিরার ক্ষেত্রে, আর যে কোনো নরমাল ধমনীর ক্ষেত্রে অক্সিজেনযুক্ত রক্ত সংবাহিত হয়। তো নরমাল ধমনীও কিছু দেয়নি, ফুসফুসীয় শিরাও দেয়নি, তাহলে এগুলো একটা আনসার হবে না, অপশন ডি কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন, রক্তের মধ্যে দেহের প্রতিরক্ষার জন্য দায়ী, দেহের প্রতিরক্ষার জন্য দায়ী কোনটা হবে? এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট আর কি লিম্ফোসাইট। হ্যাঁ, লিম্ফোসাইট হবে আনসার, দেহের প্রতিরক্ষার জন্য দায়ী। কারণ আমরা পড়েছিলাম যে এই যে লিম্ফোসাইট থাকে, শ্বেত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে লিম্ফোসাইট। তো এখানে লিম্ফোসাইট হবে আমাদের রাইট আনসার। দেখো, উদ্ভিদের মধ্যে তরল পদার্থের পরিবহন নিম্নলিখিত কিভাবে হয়? উদ্ভিদের মধ্যে তরল পদার্থের পরিবহন জাইলেম ও ফ্লোয়েম উভয়ই মূল থেকে পাতায় পরিবহন করে না, জাইলেম ফ্লোয়েম উভয়ই মূল থেকে পাতায় পরিবহন করে না। জাইলেম মূল থেকে পাতায় এবং ফ্লোয়েম পাতা থেকে মূলে। জাইলেম মূল থেকে পাতায়, কারেক্ট। ফ্লোয়েম পাতা থেকে মূলে, কারেক্ট। জাইলেম carries from roots to leaves, ফ্লোয়েম carries from leaves to root। ঠিক আছে, কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন, হৃৎপিণ্ড হতে পারে না। হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ থেকে বেশি, 3 প্রকোষ্ঠ, 4 প্রকোষ্ঠ, 5 প্রকোষ্ঠ হতে পারে না, অপশন এ কারেক্ট আনসার। সিম্পল কোশ্চেন। অনুচক্রিকার প্রধান কাজ, অনুচক্রিকা পড়েছিলাম কি? অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্তের তঞ্চন করা, ব্লাড ক্লটিং, এ হেল্প করা অনুচক্রিকার প্রধান কাজ প্লেটলেটের। তারপর দেখো, বলছে যে উদ্ভিদে যে জাইলেম যে কাজের জন্য দায়ী, জাইলেম কাজের জন্য দায়ী কি? জল পরিবহন, খাদ্য পরিবহন, অ্যামাইনো অ্যাসিড। জাইলেম কি করে? জলের পরিবহন করে স্টার্টিং এ রোগ থেকে উপরে নিয়ে আসে। তারপর দেখো, রক্তের পিএইচ, এটা আমরা পড়েছি, রক্তের পিএইচ কত? 7 থেকে 8 এর মধ্যে। রক্তের পিএইচ কত? 7 থেকে 8 এর মধ্যে। রক্তের পিএইচ 7 থেকে 8 এর মধ্যে, অপশন ডি রাইট আনসার। পরের কোশ্চেন দেখো, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমরা আনসার করতে পারছি, ঠিক আছে, থিওরিটা পড়ার পরে। তারপর বলছে পেসমেকার সাধারণত কোথায় বসানো হয়? পেসমেকার বসানো হয় দক্ষিণ অলিন্দের
প্রাচীরে, দক্ষিণ অলিন্দের প্রাচীরে পেসমেকার বসানো হয়, মনে রাখবে এটা। তারপরে দেখো অ্যালার্ম, অ্যালার্ম ব্যবহারে রক্তক্ষরণ বন্ধ হয়। ব্লিডিং ইজ স্টপ বাই দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যালার্ম টু এ উন্ড বিকজ, মানে রক্তক্ষরণ বন্ধ হতে কি দরকার? ব্লাড ক্লটিং দরকার, রক্ত তঞ্চনের দরকার। তো রক্ত তঞ্চনে এই যে অ্যালার্ম ব্যবহার করা হয়, এই অ্যালার্ম মানে বিভিন্ন মানে কাটা সেলে যে বিভিন্ন আমরা ইউজ করি, যে অ্যালার্ম বলতে বিভিন্ন যে কি বলে এটাকে অ্যান্টিসেপটিক টাইপের যেগুলো আমরা ইউজ করি, সেগুলো কি করে মেনলি ব্লাড ক্লটিংটাকে খুব স্পিড আপ করে দেয়, ব্লাড ক্লটিংটাকে তাড়াতাড়ি করতে হেল্প করে। কত স্থান অ্যালার্মের দ্বারা বন্ধ হয়? অ্যালার্ম রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অপশন বি কারেক্ট आंसर। বলছে যে স্তন্যপায়ী হৃৎপিণ্ডের দক্ষিণ নিলয় মানে রাইট আট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল দক্ষিণ অলিন্দের মাঝে যেটা অবস্থিত, দক্ষিণ ডান দিকে কোনটা থাকে? ত্রিপত্র কপাটিকা, অপশন বি কারেক্ট आंसर। ত্রিসূচালো মুখ কপাটিকা, ট্রাইকাসপিড বাল্ব। কমপ্লিট হয়ে গেল আমাদের চ্যাপ্টার। থিওরি কমপ্লিট, এমসিকিউ কমপ্লিট। প্রিভিয়াস ইয়ারে নেক্সট ক্লাস আমরা নিয়ে আসবো। মানে এটার তো একটা ক্লাস হবেই, এটার তো থিওরি আমরা এমসিকিউ ক্লাস একটা করবই। তাছাড়াও নেক্সট ক্লাস কেমিস্ট্রি করলে তোমাদের হেল্প হবে না, বায়োলজি করলে হেল্প হবে, সেটা আমাকে জানাবে, সেই অনুযায়ী আমি ক্লাস প্রিপেয়ার করে আনবো। তো আজকে এতটুকুই, সবাই ভালো করে পড়তে থাকো তাহলে, বেস্ট অফ লাক। আর যারা পিডিএফ দরকার এটা গ্রুপে জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, পিডিএফ আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ।